আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রতি সপ্তাহে ন্যায় আবারও চলে এসেছি সংবাদ বিশ্লেষণ নিয়ে। আজকে আমার সাথে গেস্ট আছে মাহবুব চান্দ ভাই। ভাইয়ের সাথে অনেকগুলো কথা শুনবো, অনেক ওনার কাছে আমার অনেক শেখার আছে, অনেক প্রশ্ন করার আছে। আমরা সেগুলো শিখবো। একটা নিউজ দিয়েই শুরু করি। আহ, গতকালকের একটা নিউজ ছিল যে মিরপুর সদর উপজেলায় মমিনপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তো আজকের প্রোগ্রামটা আমি ওনাকে ডেডিকেট করতে চাচ্ছি। আজকে আরেকটা ছিল, সেটা হচ্ছে যে বিশ্ব সাইকেল দিবস, বাইসাইকেল দিবস, যে সাইকেলে আমরা চড়ি। তো বর্তমানে বাংলাদেশে বাইসাইকেলের প্রায় 20 লক্ষ ইউনিট লাগে বাংলাদেশে। তো বাংলাদেশের মার্কেটটা, বাইসাইকেলের মার্কেটটা হচ্ছে 1800 থেকে 2000 কোটি টাকার মতো একটা মার্কেট। বাইসাইকেল যে মার্কেটটা, এই মার্কেটের 40 ভাগ হচ্ছে আমাদের দেশীয় প্রোডাকশনে আমরা করতে পারি, আর বাকি হচ্ছে 60 ভাগ আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা লাগে। আচ্ছা, এরপরে হচ্ছে যে গত 23-24 অর্থ বছরে আমরা 72.65 বিলিয়ন ডলার আয় করতে পারি এই থেকে, বাইসাইকেল থেকে। আর 2025 সালে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রায় 40 ভাগ বেশি আমরা রপ্তানি করতে পারি, যেটার জন্য হচ্ছে আমাদের 42.3 বিলিয়ন ডলার এখান থেকে আয় হয়। বাংলাদেশে বিশেষ কিছু কোম্পানি বাইসাইকেল গুলো বানাচ্ছে। এর ভিতরে মেঘনা গ্রুপ আছে, আকিস গ্রুপ আছে এবং প্রাণ আরএফএল গ্রুপ আছে। মেঘনা গ্রুপে বলা হচ্ছে যে প্রায় 10,000 কর্মী কাজ করে মেঘনা গ্রুপে। আর হচ্ছে আরএফএল বলতেছে যে ওরা প্রায় 10 লাখ ইউনিট সাইকেল বানানোর মতো ওদের ক্যাপাসিটি আছে, ওরা এখনো টোটাল ক্যাপাসিটিতে ওরা আসতে পারে নাই। এরপরে হচ্ছে যে আমাদের রপ্তানি বাজার আছে, কিন্তু এটা দিয়ে আমরা রপ্তানি করতেছি সাইকেল, বিশেষ করে আমাদের ইউরোপের দেশগুলোতে, এবং ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকার বিভিন্ন দেশে আমাদের এই বাইসাইকেল গুলো রপ্তানি হচ্ছে। প্রধান রপ্তানি গন্তব্য দেশ হিসেবে রয়েছে জার্মানি, যুক্তরাজ্য, অস্ট্রিয়া, ডেনমার্ক ইত্যাদি। এই এই আপনি জানেন যে ইউরোপের এই কান্ট্রিগুলোতে সাইকেল আলাদাভাবে চড়া হয়, সবাই সাইকেলেই চড়ে, সাইকেল চড়তেই বেশি বোধ করে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা মেহেরপুরে যারা নতুন নতুন আইডিয়া খুঁজতেছিলেন যে শিল্প উদ্যোক্তা হওয়ার জন্য, বা যাদের অর্থনীতির অবস্থাটা ভালো, বা যারা বাংলাদেশ মেহেরপুরে শিল্প নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, তারা করতে পারেন যে মেহেরপুরে বাইসাইকেলের প্রোডাকশন দেওয়া যেতে পারে, একটা ফ্যাক্টরি দেওয়া যেতে পারে। এটা কেমন হইতে পারে? বাইসাইকেলের ফ্যাক্টরি দিতে পারি, বা নাট বল্টু এই জিনিসগুলো বানানোর জন্য আমরা একটা শিল্প এখানে করতে পারি। আমাদের অন্যান্য ইয়েগুলোতে প্রবলেম হয় কি, যে আমাদের মংলা পোর্ট থেকে, মানে অন্যান্য মাল ঢাকা থেকে আসে বা চিটাগাং থেকে আসে, এটা যদি আমরা মংলা পোর্ট দিয়ে নিয়ে আসি, এখান থেকে নিয়ে আমরা যদি গাজীপুরে সাপ্লাই দিতে পারি, প্রাণ আরএফএলকে যদি আমরা সাপ্লাই দিতে পারি, বা দুরন্তকে যদি সাপ্লাই দিতে পারি, বা মেঘনা গ্রুপকে যদি আমরা সাপ্লাই দিতে পারি, হয়তোবা এটা আমাদের একটা খুবই ভালো একটা শিল্প আমরা গড়ে তুলতে পারি, যেটা আমাদের মেহেরপুরের জন্য, অন্যান্য প্রোডাক্টের জন্য প্রবলেম। তো যারা ব্যবসার আইডিয়া খুঁজতেছিলেন, আমাকে কয়েকজন নক করেছেন যে মেহেরপুরের শিল্প বাড়ানোর জন্য কি কি করা যেতে পারে, নেক্সট কি কি করা যেতে পারে। এটার জন্য আমি একটা আইডিয়া আপনাদের দিয়ে রাখলাম, যে আপনি সাইকেল বানানো, বা সাইকেল বানানোর জন্য যে পার্টস গুলো মেঘনা, আরএফএল বা এই জাতীয় কোম্পানিগুলো লাগে, সেইগুলোর আমরা এখান থেকে বল বিয়ারিং তৈরি করে এটা আমরা তাদেরকে সাপ্লাই দিতে পারি। আসি আমাদের মেন প্রোগ্রামে। আমরা কয়েকদিন ধরেই নিয়ে একটা আলোচনা করছিলাম, জুয়া নিয়ে একটা আলোচনা করছিলাম। জুয়ার আলোচনায় ছিল যে বাংলাদেশে আইন করা হচ্ছে, এই যে আমার হাতে গেজেট চলে এসেছে, গেজেটে মানে পুরো জিনিসটাই আলোচনা করা আছে। এতদিন হয়তো বা বিভিন্ন পত্র পত্রিকার কাগজগুলো আমি দেখাচ্ছিলাম, এটা গেজেট চলে এসেছে সরাসরি। গেজেটের কিছু অংশ আমি পড়ে শোনাতে যাচ্ছি, যেটা আগের ইয়েতে বলা হয়েছে যে 20 নম্বর ধারা, 1 নাম্বার উপধারা এবং 2 নাম্বার উপধারায় যে কথাগুলো বলা হয়েছে, এই কথাগুলো নিয়ে আমি একটু বিশ্লেষণ করতে চাচ্ছি। মাহবুব চান্দ ভাই, আপনি সাথে থাকেন। আচ্ছা, এখানে হচ্ছে 20 নম্বরে বলা হচ্ছে যে সাইবার স্পেসে জুয়া খেলার অপরাধ ও দণ্ড। এটা শুধুমাত্র কিন্তু সাইবার স্পেসে বা অনলাইন জুয়ার ক্ষেত্রেই করা হয়েছে। তো এখানে 1 নম্বরে বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার নিমিত্তে কোনো পোর্টাল, অ্যাপ বা ডিভাইস তৈরি করেন, মানে যে ডেভেলপার তৈরি করবে, মানে কোনো পোর্টাল বলেন, অ্যাপ বলেন বা ডিভাইস বলেন, কেউ তৈরি করবে, উনি, যিনি পরিচালনা করবেন উনি, জুয়া খেলায় যিনি অংশগ্রহণ করবেন উনি,
খেলায় যিনি সহযোগিতা করবেন উনি, যিনি উৎসাহ প্রদান করবেন উনি, উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনে অংশগ্রহণ, উৎসাহ দেওয়ার জন্য বিজ্ঞাপনে যদি অংশগ্রহণ করে উনি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচার বা বিজ্ঞাপিত করেন, তাহলে উক্ত ব্যক্তি অনুরূপ কার্য হইতে একটি, এই যে 7 পদের মানুষ আছে, 7 পদের ব্যক্তি আছে যারা কিনা এই মানে এই জুয়ার সাথে বা এইগুলোর সাথে সম্পৃক্ত যদি হয়, তাহলে তাকে অপরাধে শামিল বলা হবে। 7 পদের। এখানে আমি যেটা ভাবতেছিলাম বা আমাকে কয়েকজন প্রশ্ন করেছে বিষয়টা নিয়ে, সেটা বলতেছে এইরকম যে আহ, আচ্ছা আমি একটু জেনে নিই যে আইনটাকে আপনি কিভাবে দেখছেন। ধন্যবাদ আপনাকে। সংবাদ বিশ্লেষণের দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রথম আলোচনাটা এই যেটা করলেন, আপনি সাইকেল নিয়ে, সাইকেল, আমি বাইসাইকেল, ছোট্ট একটু টাচ জি করি জি জি এখানে। প্লিজ। আমরা যখন ছোট ছিলাম, মেহেরপুর আসলে সাইকেলের শহরই ছিল, বা জি জি এই এই জনপদটা মূলত সাইকেলই বেশি চলত। সাইকেলের গুরুত্বও ছিল তখন, পরবর্তীতে এখন এটা মোটর সাইকেলে রূপান্তরিত জি হয়েছে। তো সাইকেল সত্যিকার অর্থে একটা ভালো ইয়ের আপনার পরিবেশ বান্ধব একটা যানবাহন, জি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি ইউরোপের কয়েকটা দেশের কথা বললেন, ওদের সাথে যখন কথা হয় তখন ওরা যে পরিমাণ সাইকেলিং করে, এবং হুম, সাইকেলের জন্য আলাদা লেন রো করা আছে, আছে, একটা রো করা লেন আছে, আছে, জি জি ঠিক আছে, যেটা আমাদের জেলার হয়তো প্রত্যন্ত গ্রাম থেকে শহরে আসার জন্য এটা একটা যেমন ব্যবস্থা হুম, যে ইয়ে হতে পারে, ভালো বান্ধব জি হতে পারে জি সাইকেলটা। হুম কিন্তু শহরে সাইকেলিংটা আসলে সেই পরিবেশ আর নাই। হুম একটা শহরের জনসংখ্যা এবং আপনার পরিধি, হুম হুম শহরের পরিধি, সেটার আনুপাতিক হারে যদি আপনার 25% রাস্তা না থাকে, তাহলে আপনি যানজট ঠেকাতে পারবেন না। না না আমার যতটুকু জানা আছে, মেহেরপুরে খুব বেশি হলে 6% বা 7% রাস্তা আছে। হুম হুম এরকম বড় বড় শহর থেকে শুরু করে নানান জায়গায়, যা যার কারণে এই সাইকেলটা এত পরিবেশ বান্ধব হওয়ার পরেও, আপনি চিন্তা করেন তো যে আপনার আমার বাচ্চা যখন স্কুলে যায়, সে যদি সাইকেল নিয়ে যায়, তাহলে হুম, সে রাস্তায়, সে কিন্তু ড্রাইভিং করছে। জি 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 তাহলে ওই রাস্তাটায় কে কে আছে? হুম, ওই মোটরসাইকেল বেশি, ওই বাচ্চাটা সাইকেলিং করছে, সেও ড্রাইভার, হুম হুম হুম, মোটর সাইকেল আছে, আপনার অননুমোদিত অনেকগুলো যানবাহনের যানবাহন ছড়াছড়ি, আছে, জি জি এবং ট্রাক, বাস, সমস্ত কিছু। হুম হুম এবং দিনের বেলায় মাটির ট্রলি পর্যন্ত, হুম ট্র্যাক্টর পর্যন্ত সেই রাস্তায় চলে। আপনার বাচ্চা, ও তো ড্রাইভার, তাই না? হুম সাইকেলটা সাইক্লিং করছে। তাহলে এটা আমরা যে কিভাবে এই রাস্তাটুকু নিয়ে বেঁচে আছি, আমরা নিজেরাই জানি না। হুম, যার কারণে এই দিবসগুলা যখন আসে, হুম, আচ্ছা তখন আসলে আমাদের কাছে এই দিবসগুলা নেহাতি একটা র্যালির মাধ্যমে রেলি পালন করা ছাড়া আর এর এর কোনো বাইরে কিছু, গুরুত্ব আমাদের কাছে আছে বলে আমি মনে করি না। হুম হুম একদমই। হুম ধরেন খুব গুরুত্বপূর্ণ দুগ্ধ দিবস, হুম ভীষণ গুরুত্বপূর্ণ, খুব সিগনিফিকেন্ট একটা দিন, তাই না? হুম 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 আমাদের কাছে আসলে কতটুকু গুরুত্ব আছে যে দুগ্ধের ভিতরে, হুম যে দুগ্ধ খেয়ে একটা শিশু বেড়ে ওঠে মানুষ হিসেবে, হুম, সেই দুগ্ধে আমরা ভেজাল দিই। আচ্ছা, না এখানে আমি সাজেশন যেটা দিচ্ছিলাম সেটা হচ্ছে যে আমার লোকাল মার্কেটে যে বিক্রি করতে হবে এইরকম না, না না, আমি সাইকেলটা আমি আমরা, আমি হ্যাঁ হ্যাঁ সাইকেলটাকে হ্যাঁ, এইভাবে দেখছি। জি জি সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে হুম আন্তর্জাতিক মার্কেটে এর হুম হুম, ইয়ের ভ্যালু আছে, জি জি বাজার মূল্য আছে, তাই জি না? জি এবং আপনি যদি সেটা ধরেন, হুম ডেফিনেটলি এটা তো উৎপাদনের ইয়েতে, সেই ক্ষেত্রে যদি আপনাকে আমি একটু টাচ করি, যে আমাদের মেহেরপুরে যে আপনি বিসিক শিল্পনগরী, হুম আপনি জানতো সেখানে বিসিক শিল্পনগরীর জন্ম কত সালে, এবং সেখানে কোন শিল্প সেখানে প্রতিষ্ঠা পেয়েছে? হুম হুম একটা শিল্প সেখানে প্রতিষ্ঠা পেল না, কেন পেল না? হুম এর জন্য যারা শিল্প উদ্যোক্তা তারাই শুধু দায়ী, না যারা শিল্প উদ্যোক্তা সৃষ্টি করার জন্য এই বেসিক শিল্প নগরী তৈরি করলেন, হুম এখানে প্রশাসন যুক্ত আছেন, হুম 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 তেনারা দায়ী। এই শিল্প নগরীতে যারা ইয়ে করেছেন, আপনার জমি নিয়েছেন, হুম 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 তারা বিভিন্ন সময় আমাদের কাছে আসেন যে ভাই দেখেন, আমাদেরকে
বিসিকও কোনো সহযোগিতা করছে না, প্রশাসনও কোনো সহযোগিতা করছে না। জি আমরা বছর শেষে দেখি যে বিসিক এবং জেলা প্রশাসনের উদ্যোগে একটা শিল্প মেলা হতে দেখি, জি ঠিক জি। আছে? হুম সেই শিল্প মেলা মধ্যেই এই বিসিক নগরী কিন্তু সীমাবদ্ধ। হুম হুম এবছরও হয়েছে, হুম হুম এবছরও একটা মেলা হয়েছে। হুম হুম তো এই অভিযোগের ভিত্তিতে আমরা আসলে একটা শিল্প নগরী যখন চিন্তা করি, হুম। তখন আমাদের অবকাঠামোগত ফ্যাসিলিটিস, আচ্ছা সেখানে আমাদের এখানে অন্যান্য এখানে ফ্যাসিলিটিস আছে কিনা। মানে আমি নিজেও তো বিজনেস করছি, আমি নিজেও উদ্যোক্তা, জি। হ্যাঁ, বা শিল্প উদ্যোক্তার খুব কাছাকাছি। তো আমার কাছে দুইটা তিনটা জিনিস খুব প্রবলেমেটিক মনে হয়েছে। প্রথমত হচ্ছে যে আমাদের আইডিয়া গুলো নাই। এই যে মানে নতুন কিছু নিয়ে যে আমরা কাজ করতে পারি, হুম যেমন হচ্ছে যে সাইকেল নিয়ে মানে মনে করেন যে আপনি এখানে সাবান উৎপাদন করবেন, এখানে প্রবলেমটা কি? এখান থেকে আপনাকে যদি সিলেটে ডেলিভারি দিতে হয়, হুম আপনার পরিবহন খরচ অনেক বেড়ে যাবে। হুম আবার আপনার কাঁচামালগুলো ঢাকা থেকে নিয়ে এসে তারপরে আপনাকে আবার মানে তৈরিকৃত পণ্য আপনাকে আবার ঢাকায় নিয়ে যেতে হচ্ছে। তো এটা পরিবহন খরচ বেশি বলেই কিন্তু মেহেরপুরে টিকছে না বা এই জাতীয়গুলো টিকবে না। কিন্তু আমরা যদি এইরকম কোনো আইডিয়া নিয়ে আসতে পারি যে সাইকেলের জন্য আমি কেন আইডিয়া দিচ্ছি, দেখেন আপনি বল বিয়ারিং যেগুলো নিয়ে আসবেন বা ইয়েগুলো আপনি কাঁচামাল যেগুলো নিয়ে আসবেন, আপনি মংলাপোর্ট দিয়ে আপনি এখানে নিয়ে আসেন। এখানে নিয়ে আসতে আপনার হয়তো বা 93-95 কিলোমিটার হবে, যেটা ঢাকায় যেতেও যা খরচ, আমার মেহেরপুরে আসতেও তাই খরচ। তাহলে হচ্ছে আপনার একটা খরচ কিন্তু সেভ হইলো। আরেকটা খরচ কি হবে, যে যেহেতু আপনি এগুলোকে পাইকারি সেল করতেছেন না, আপনি জাস্ট গাজীপুরে যে ইয়েটা প্রাণ আরএফএল আছে বা ইয়েতে যেখানে যেখানে আছে, আপনি শুধুমাত্র তার ঘরে পৌঁছাই দিলেই আপনার হয়ে যাচ্ছে। আপনি কিন্তু খুচরো বিক্রি করতেছেন না, আপনি একটা বিজনেসকে বিটুবি করতেছেন। তো তাহলে হচ্ছে কি যে আপনার পরিবহন খরচ বা মার্কেটিং খরচ বা এই জাতীয় খরচগুলো অনেক ক্ষেত্রে কমে যাবে। আমাদের মেহেরপুরে যে প্রবলেমগুলো, এগুলো প্রবলেম হচ্ছে যে নতুন নতুন আইডিয়া নিয়ে যে কাজ করা যায় বা নতুন নতুন আইডিয়া যে নিয়ে এসে নতুন কিছু করা যায়, এই জিনিসগুলো নাই মেহেরপুরে। আমার আপনার কি যেটা মনে মনে হয়েছে। হচ্ছে যে আসলে এই নতুন আইডিয়ার জন্য মেহেরপুরের মানুষই মেহেরপুরকে নিয়ে ভাববে? এটা আপনার বাইরের এখানে মানুষও হইতে পারে, এটা কিন্তু বাইরের মানুষও বাইরের ভাবতে মানুষও পারে, হইতে তাই না? পারে, আপনার কিন্তু সেই ফ্যাসিলিটিসটা থাকতে হবে। কিন্তু মেহেরপুরে যেটা প্রবলেম, এটা তো পকেট একটা জেলা। হুম। পকেট জেলাতে কেউ বাইরে থেকে এসে খুব না, একটা আমার কাছে ইনভেস্টর এটা মনে আগ্রহ হবে হয়নি বলে যে আমার মনে হয় কখনোই, না। এটা মনে হয়নি যে আপনি সিলেট থেকে একটা মাল নিয়ে আসা, ঢাকা থেকে একটা মাল নিয়ে আসা, আপনার যেখানে ইয়ে থাকবে, হুম মানে হুম আপনার ফ্যাক্টরি থাকবে, হুম সেখান হুম থেকে ওয়্যার হাউস পর্যন্ত তো আপনাকে হুম মাল আপনাকে নিয়ে কেনা বেচা তো করতেই হবে। হুম আপনার কি হুম। চিটাগাং এর কোনো পণ্য কি মেহেরপুরে আসে না? না না, এখানে হচ্ছে যে এখানে মানে দেখেন, আপনার চিটাগাং এর একটা পণ্য মেহেরপুরে চলে আসলো, হুম একটাই কিন্তু শেষ। হুম মানে চিটাগাং থেকে পোর্টে এটা খালাস হুম হলো, হুম খালাস হয়ে মেহেরপুরে চলে আসলো, হুম এটা একটা কেস। হুম এবার হচ্ছে যে পোর্টে আমার মাল খালাস হলো, হুম সেই মাল আমার মেহেরপুরে আসবে, সেটা প্রসেস হবে, আবার রেডি হবে, রেডি হয়ে আবার আমাকে চিটাগাং এ ডেলিভারি দিতে হবে বা হুম। প্রোডাক্ট গুলো আমাদের মার্কেটিং করতে হবে। তাহলে পরিবহন খরচ কিন্তু ডবল। এটা হতে, এটা এটা একটা। মেহেরপুরে কিন্তু অনেকেই করেছিল, গার্মেন্টসও করেছিল, ওই যে বুলেট মামা বা ওই সেন্টু আমার বন্ধু, হুম। ঠিক আছে, ওরাও করেছিল, ওদেরও ওই একই প্রবলেম হয়েছিল যে এখানে শ্রমিক কম পয়সা পাওয়া যাচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু পরিবহন খরচটা ডাবল হয়ে যাচ্ছে, যেটা ওরা পোষাইতে পারে না বলে ওরা আবার কিন্তু সেই ইয়েতে শ্যামলীতে রিং আপনার রোডে এখানে চলে কি গেছে। প্রাণের একটা ইয়ে তৈরি হতে পারে না? আপনি শুধুমাত্র ওই শিল্প ইয়েতেই চিন্তা করছেন কেন? হুম আপনার যদি এখানে আপনার যে কাঁচামাল আছে, হুম কৃষি ভিত্তিক, কৃষি বেজ যে সমস্ত কাঁচামাল আছে, হুম 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 সমস্ত কিছুই এখানে আছে। হুম হুম। ওই বেজ কোনো শিল্প কি তৈরি হলো? হ্যাঁ, এটা হইতে দুগ্ধ পারে, খামার এটা কি হইতে পারে। তৈরি হলো? তা হুম তো হুম হলো না। হুম এখানে হুম। তো আপনার মালামালটা বাইরে থেকে নিয়ে আসারও কোনো না প্রয়োজন না, ছিল আমরা না। এখানে পাচ্ছি, কাঁচামালটা এখানেই এখানে পাচ্ছি, পাচ্ছি। সব পাচ্ছি। এখানকার শ্রম আছে, হুম হুম শ্রমিক আছে, হুম হুম সবই কিন্তু এখানে। আমরা কিন্তু সেটা তৈরি করতে পারিনি। হুম এখন এটা কেন তৈরি করতে পারিনি, এর একটা বিস্তর আলাপ। হুম 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 হুম। ওই ওই আলাপে আমরা ওই পরে যাব, ওই আলাপে ওই আমরা ওই এখন আর আলাপে আমরা যাচ্ছি না, পরে এটা যাব। বিস্তর আলাপ। আমি জি বলেন। জোয়ার হুম, আইনগুলো নিয়ে জি, বলতেছিলাম যে 7 পদের লোক এখানে। আমি আচ্ছা। আরেকটু সম্পৃক্ত করে নিই দর্শকদের। সেটা হচ্ছে যে এখানে 7 পদের মানুষকে ধরা হবে বলে ইয়ে করা হচ্ছে, যেমন হচ্ছে যে যিনি কিনা অ্যাপ তৈরি করেছেন বা অ্যাপ ডিজাইন করেছেন বা আপনার হচ্ছে পোর্টাল তৈরি করেছেন, মানে যে ডেভেলপ করেছে সফটওয়্যারটা বা ওয়েবসাইটটা। হ্যাঁ, ওখানে 7 জন যুক্ত। হ্যাঁ, যে এরপর এটা হচ্ছে জুয়া, সার্কেলই। জুয়া যিনি পরিচালনা করবেন, হুম এরপর হচ্ছে যিনি খেলা করবেন, হুম যিনি সহায়তা করবেন, হুম যিনি উৎসাহ প্রদান করবেন, উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনে অংশগ্রহণ করবেন এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রচার বা বিজ্ঞাপন করেন, এইসব ব্যক্তিরা এই অপরাধে অপরাধী আমি বলে আপনাকে গণ্য হবে। আমি আপনাকে বলি শুনুন। হুম এই অনলাইন জুয়া মেহেরপুর তো রাজধানীও হয়েছে। হুম হুম আবার এই রাজধানীর আবার
সবচেয়ে সর্বোচ্চ হাব যেটা, সে জায়গায় আবার মেহেরপুরের রাজধানী বলা হয়, যে সেই জায়গাকে, সেটা হচ্ছে কোমরপুর, তাই না? এটা নিয়ে আমাদের স্থানীয় এবং জাতীয় পত্রিকাগুলা বা অন্যান্য মিডিয়া গণমাধ্যমে প্রচুর নিউজ। মেহেরপুর প্রতিদিনই আমার জানা মতে প্রায় 57টা-58টা নিউজ করেছে এই অনলাইন জুয়া নিয়ে। এই লেভেলে জুয়া কিন্তু মেহেরপুরে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই জুয়াটা এত ব্যাপ্তি লাভ করলো কেন? এটা ছোট পরিসরে ছিল। এর ব্যাপ্তিটা হয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে, এইটার বিপরীতে কোনো আইন ছিল না, শাস্তিযোগ্য যে অপরাধ এইটা, এর বিপরীতে তেমন কোনো আইন ছিল না। কিন্তু সামাজিক একটা পারসেপশন ছিল, আমাদের ধর্মীয় পারসেপশনও ছিল এরকম, যে যেহেতু এটা জুয়া, সেটা ধর্মও পারমিট করে না, আমাদের সমাজ সভ্যতাই এটা আমাদের ইয়েতেও পারমিট, এই রীতি যেগুলা শিষ্টাচার যেগুলা, সেই শিষ্টাচার বহির্ভূত একটা ইনকাম এটা, যার কারণে সমাজও এটা স্বাভাবিকভাবে নেয় না। তো যখন আমরা দেখলাম যে আসলে এটা বাড়তে বাড়তে চোখের সামনেই কিন্তু এই জুয়াটা বেড়ে গেল, আমাদের নিউজ তো আসলো বেশ পরে। এটা যখন খুব মানে একটু এলাবোরেটলি সবাই যখন শুরু করেছে, যখন দৃষ্টিগোচর হয়েছে, তখন কিন্তু আমরা এটা নিয়ে নিউজ করলাম। প্রশাসন কিছুটা নড়ে চড়ে বসলো। প্রশাসন প্রথম দিকে তো নড়েইনি, সে বলছে এটা কি, তাদের কাছেও বিষয়টা খুব বেশি পরিষ্কার ছিল না। আমাদেরকেও বলা হয়েছে যে এই ব্যাপারে দেখেন, আমাদের সংশ্লিষ্ট তেমন কোনো আইনও নাই। আমি যেটা বলতে চাচ্ছি, এই অবস্থার মধ্যে এমন ভাবে এটা মহামারী হয়ে গেল, যার কারণে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এটা একটা অধ্যাদেশের মাধ্যমে এত সংক্রান্ত ব্যাপারে জুয়ার বিপরীতে একটা আইন তৈরি করলো, তাই নাকি? এইটা একটা গুড সাইন। এই আইনটা যে তৈরি হলো, আপনি দেখেন এখন এই আইনটা তৈরি হওয়ার সাথে সাথেই কিন্তু অ্যালার্ট হয়ে গেছে, একদমই অ্যালার্ট হয়ে গেছে। এখন এই আইনটা যতদিন ছিল না ততদিন, তখন সামাজিকভাবে এটাকে কেউ ইগনোর করলেও যারা এটাকে পাহারা দেবে তারাও এটার সাথে, এখানে পুলিশ যুক্ত ছিল, এখানে রাজনৈতিক নেতারা যুক্ত ছিল, এখানে সিভিল প্রশাসনের কেউ কেউ যুক্ত ছিল, ঠিক আছে? এখন যেহেতু আইন হয়েছে, আপনি যে আইনটা পড়ছেন এর একটা ভয়াবহতা আছে অবশ্যই। এই ভয়াবহ একটা অবস্থা, 7 জন জড়িত এই কাজটার সাথে, এই 7 জনের বিপরীতেই কিন্তু শাস্তির বিধান রাখা হয়েছে। এটা আলটিমেট কমে যাচ্ছে। আচ্ছা, শাস্তিটা আসে মানে 2 উপধারাতে যেটা বলা আছে, যে যদি কোনো ব্যক্তি উপধারা 1-এর মানে প্রথমটার অধীনে কোনো অপরাধ সংগঠিত করেন, তাহলে তিনি অনধিক 2 বছর কারাদণ্ডে বা অনধিক 1 কোটি টাকার অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। ঠিক আছে? এখানে মানে দেখেন, যেটা হচ্ছে কিনা, যে জুয়ার যারা পুরাতন এজেন্ট আছে তাদের জন্য আমি ধরে নিচ্ছি যে 1 কোটি টাকা খুব একটা বড় অ্যামাউন্ট না, সে হয়তো বা 1 কোটি টাকা দিয়ে বা 2 বছর জেল খেটে সে বেরোয় আসতে পারবে। এবার মনে করেন এজেন্টের যে মানে নতুন এজেন্ট বা এজেন্টের যে সহযোগী আছে যে টাকা পরিবহন করে, এমন আছে না, হয়তো বা 5-10 হাজার বা 20,000 টাকা চাকরি করে, সে যদি ধরা পড়ে, বা এই জাতীয় তো অনেকগুলো আছে, বিকাশের এজেন্ট নেওয়া আছে, অমুক আছে তমুক আছে, যারা ট্রানজেকশনে হেল্প করতেছে বা খেলাতে হেল্প করতেছে, উদ্বুদ্ধ করতেছে, এরা হচ্ছে যে দেখা গেল যে তারা 10,000, 20,000 কি 50,000 টাকায় সে চাকরি করতেছে। এবার সে যদি ধরা পড়ে, তাহলে সে কি 1 কোটি টাকা দিতে পারবে, বা তার পরিবার কি 1 কোটি টাকা দিতে পারবে? 2 বছরের জেল সে খাটলো, কিন্তু 1 কোটি টাকা জরিমানা সে দিতে পারবে কিনা? দেখেন, এই কোটি কোটি টাকার যে পেনাল্টির কথা বলা হচ্ছে, জি জি, এই জুয়াটার আয়টাও কিন্তু ওই ধরনের, ওই ভাবনা থেকে মূলত হয়তো এই ধরনের একটা অ্যামাউন্ট ইয়ে করেছে। না না, আমি বলতে চাচ্ছি আমার কাছে ভালো লেগেছে, এটা বিশেষজ্ঞ মতামত ছাড়া হয়তো আমার মতো একটা মানুষ এটার ব্যাপারে না, আমার কাছে ভালো লেগেছে, কিন্তু আমি ভয় পাচ্ছি বা আমার ইয়ে লাগছে কিরকম, যে এই ঢাকা এই কি হচ্ছে যে আমার মেহেরপুরে যারা ধরা পড়বে বা মেহেরপুরে যারা গ্রেপ্তার হবে, এরা তো আমারই ভাই, কোনো না কোনো ভাবে আমারই পরিচিত। তো দেখা গেল যে যে পুরানো এজেন্ট আছে সে হয়তো বা টাকাটা দিতে পারবে, কিন্তু তার সহযোগীদের কি হবে? ওই মালিক তো কখনো এই 1 কোটি টাকা দিয়ে একে ছাড়াবে না। তো অনেকগুলো ব্যাপার আছে, যেটার কারণে হচ্ছে যে আমার আইনটা ভালো লেগেছে, কিন্তু আমার আবার মনে হচ্ছে যে অনেক মানুষ এই জন্য একটা আইন যখন তৈরি হয় সেটা ইমপ্লিমেন্টেশনে না যাওয়া পর্যন্ত তার ওই লুফুল গুলা বোঝা যায় না।
আচ্ছা আচ্ছা, না আমি বলবো যে যদি সুযোগ থাকে, আমার যারা আমার কথা শুনছেন, আমার কথা শোনার মতো ইয়ে পাচ্ছেন, আমি আইনগুলো নিয়ে পড়তেছি, আপনি বোধহয় আইনের ব্যাপারগুলো আপনারা বুঝতে পারছেন। বাংলা ভাষায় যদি আপনি খুলে নেওয়ার সুযোগ থাকে, আপনি খুলে নেন। খুব খারাপ অবস্থা যাচ্ছে বা খুব খারাপ সেটাই অবস্থার দিকে আমরা যাচ্ছি, যদি সম্ভব হয় তাহলে খুলে নেন। এটা গেল হচ্ছে যে গেজেটটা প্রকাশ হয়েছে বুধবার মে 21 তারিখে। এবারে হচ্ছে যে এইটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক একটা চিঠি ইস্যু করেছে। সেই চিঠিটা হচ্ছে যে 28শে মে এখানে বলতেছে যে সাইবার সুরক্ষা অধ্যাদেশে 2025-এর যে আইনগুলো বলা হয়েছে সেই আইনগুলো পরিপালন করতে হবে। আর 2 নম্বর পয়েন্টে বলা আছে যে কোনো মার্চেন্ট বা সাধারণ গ্রাহক এই সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত রয়েছে কিনা তা তৎক্ষণাৎ তদারকির আওতায় রাখতে হবে। তার মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে এমএফএস হোক বা ইয়ে হোক, যেভাবে হোক না কেন, প্রত্যেকটা ট্রানজেকশন আপনার হচ্ছে তদারকির আন্ডারে আসবে। প্রত্যেকটা ট্রানজেকশন, সেটা হুন্ডি হইতে পারে, সেটা হুন্ডি বলতে ওই যে বিদেশে টাকা নিয়ে আসা, ইয়ে করা, রেমিটেন্স, যেভাবে অবৈধ পথে রেমিটেন্স নিয়ে আসে, বা ইন্ডিয়াতে অনেকে টাকা পাঠায়, এইগুলো সব আসবে। এক্ষেত্রে প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক প্রযুক্তি মানে সহযোগিতা গ্রহণ করতে হবে। এখন যেভাবে আইনটা দিয়ে বাঁধতে চাচ্ছে, হ্যাঁ যে টেকনোলজির কথা বলা হচ্ছে, হ্যাঁ অবশ্যই আমি যদি খুব স্বাভাবিকভাবে বলি, এগুলো পাঠাচ্ছে তো সব একটা সিমকে কেন্দ্র করে, একটা সিম জি ব্যবহার করছে, তাই না? জি আপনি কেন এদেরকে ধরার জন্য, হুম আপনি কেন বিকাশের যে এজেন্ট আছে, ধরেন আমার জেলাতে হুম হুম বিকাশের যিনি এজেন্ট আছে, হুম হুম তিনি কোন কোন সিম এজেন্ট হিসাবে বিক্রি করলেন, যাদের হুম কাছে বিক্রি হুম করলেন, যে সিমগুলা দিয়ে ইয়েগুলা হচ্ছে, এইটা কি আসলে এই টেকনোলজি ধরতে পারে না? অবশ্যই ধরতে পারবে। তাহলে বিকাশ, নগদ বা অন্যান্য যে এটা এটা অপারেটর গুলো আছে, হয়তোবা আমাদের আইন প্রয়োগকারীরা এই গেজেটের জন্য হুম, বা এই চিঠিটা ইস্যু হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছে। অপেক্ষা করতেছে। হ্যাঁ, এখানে আইনটা আমি পুরোটা পড়ে নিই যে কোনো মার্চেন্ট বা সাধারণ গ্রাহক এই সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত রয়েছে কিনা তা তাৎক্ষণিক তদারকির আওতায় রাখতে হবে। তার মানে এরপর থেকে যত ট্রানজেকশন হবে প্রত্যেকটা মানে ইয়ে হবে, তদারকি করবে। তদারকির মধ্যে আসবে। এক্ষেত্রে প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক প্রযুক্তি সহযোগিতা বা সহায়তা গ্রহণ করতে হবে। তার মানে হচ্ছে যে একদম ইনস্ট্যান্ট রিয়েল টাইম ট্রানজেকশন হওয়ার সাথে সাথেই তাদের কাছে নক চলে যাবে বা Right. তারা ধরতে পারবে। সেইটাই। সংশ্লিষ্টতা বিবেচনায় মার্চেন্ট বা গ্রাহকের ঠিকানায় সশরীরে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে। তার মানে ওই ট্রানজেকশনটা ওখানে ধরা পড়বে, দেখা গেল 1 থেকে 2 ঘন্টার ভিতরে আপনার বাসায় বাংলাদেশ ব্যাংকের লোক এসে হাজির হবে যে কি ট্রানজেকশন করেছিলেন ওটা দেখান, হুম। প্রমাণ দেন। তো এটার জন্য বলবো যে এটা করলেই কমে যাবে, এটা করলেই কমে যাবে, কমে যাবে। আচ্ছা, কমে যাবে। এটার জন্য হচ্ছে যে আমার আরেকটা বন্ধু, আইটি বন্ধুর সাথে আমার কথা হচ্ছিল গতকালকে, যে উনি সাজেশন দিচ্ছিলেন এইরকম যে জুয়ার এজেন্ট সাপোজ আপনি মেহেরপুর থেকে নিলেন, হুম, এইটা সিলেটে গিয়ে ব্যবহার হচ্ছে, আবার সিলেটের একটা এজেন্ট মেহেরপুরে এসে ব্যবহার হচ্ছে, এতেও নাকি দুর্নীতি বা এটা করতে সহজ হচ্ছে। হচ্ছে তো। তো এইটাকে কোনোভাবে আটকায়, মেহেরপুরে যদি মানে মেহেরপুরের এজেন্ট গুলো মেহেরপুরে থাকবে, হুম, চুয়াডাঙ্গার এজেন্ট গুলো চুয়াডাঙ্গায় থাকবে, মানে কোথায় এজেন্টটা ব্যবহার হচ্ছে হুম। এইটাও যদি নখদর্পণে আনা যায়, হয়তোবা তা এটাও আপনি ইয়ে করা সম্ভব। আপনি এখন যদি চিটাগাঙে যান, আপনার সিমটা কোথায়, জি, এটা এটা তো ট্র্যাক হবে। এটা তো ট্র্যাক ট্র্যাক করলেই তো বোঝা যাবে ট্র্যাক হবে। যে আপনি কোথায় আছেন। হুম হুম তো তাহলে যে এজেন্ট সিম গুলা, হুম 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 সেই এজেন্ট সিম গুলা কোথায় হুম থেকে হুম অপারেট করছে, হুম তো এটা জানা তো সেকেন্ডের ব্যাপার। হুম হুম। আচ্ছা, এখানে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের এআই ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে যাতে করে জুয়া, হুন্ডি বা এই জাতীয় অবৈধ লেনদেনে সব ধরা পড়েছে বা পড়ছে। হুম, এটাকে কিভাবে দেখছেন অ্যাকচুয়ালি, মানে এটা ভালো টেকনোলজি? দিক, এটা 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 ভালো দিক। এটা ভালো এই দিক জুয়ার হিসেবে। বিপরীতে এই আইনটা, এই কারণে বলছিলাম যে আচ্ছা। সামারিটা এটাই যে জুয়ার বিপরীতে আইন ছিল না। হুম সেই আইন যতটুকু ফৌজদারি কাঠামোতে যে আইনটুকু ছিল, তার পেনাল্টিও ছিল খুব কম। হুম 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 হ্যাঁ, হুম হুম। খুবই এখন তো কম। পেনাল্টি তো আপনার হ্যাঁ মন মতো হয়েছে হ্যাঁ আমার হ্যাঁ। মনে হচ্ছে। তো এই আচ্ছা জন্য বলছি যে এই আচ্ছা, আইনের বিপরীতে অবশ্যই বিষয়টা একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে প্রক্রিয়ার আসবে, মধ্যে আসবে বা আসছে, আশা আসা করছি, আশা আসা শুরু করছি, হয়ে গেছে। আশা শুরু হয়ে করছি। গেছে বলে হ্যাঁ, আরেকটা শুরু নিউজ হয়েছে। আমি আসতেছি, আরেকটা নিউজে আসতেছি, সম্ভবত আপনারই করা বা আপনাদেরই কেউ কোনো একজন করেছে। এটা হচ্ছে যে মেহেরপুর অনলাইন জুয়ায় আর্থিক লেনদেনে ব্যবহৃত শতাধিক এজেন্ট সিম ব্লক করা হয়েছে। হুম, এটা খান মাহমুদ রাফি লিখেছে হুম, 31শে মে হুম,
2025 মেহেরপুর প্রতিদিনে এটা প্রকাশিত হয়েছে। আচ্ছা, পুরো নিউজটাই আমি পড়ে ওই শোনাই যে তাহলে। আলোচনাটা চলছিল আপনার জি পরে জি শোনানোর জি দরকার নেই, আমি ওটাই জি, বলছিলাম না আমি একটু যে আমার আপনাকে আমার যে দর্শকদের একটু আপনি সম্পৃক্ত বলেন করি, হ্যাঁ একটু তথ্যগুলো দিয়ে দিই। বলেন। মেহেরপুর জেলায় একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের শতাধিক এজেন্ট সিম ব্লক করা হয়েছে, মূলত অস্বাভাবিক লেনদেন ও অনলাইন জুয়ার আর্থিক লেনদেনে এজেন্ট সিমগুলো ব্যবহৃত হয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে অনলাইন জুয়াতে ব্যবহৃত বিপুল অর্থ আটকে যাওয়া সহ এই সিমগুলোর কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায়, মানে 29শে মে সন্ধ্যায় ঢাকা সিআইডি এবং বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ ইউনিটের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত 27শে মে সিআইডি বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিম উদ্দিন খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের জানানো হয়েছিল সদ্য জারি হওয়া সাইবার নিরাপত্তা সুরক্ষা 2025 অধ্যাদেশ 2025 অনুসারে অনলাইন জুয়া ও বেটিং এর বিরুদ্ধে সারা দেশে জোরদার অভিযান শুরু করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মূলত গত 21শে জানুয়ারি মেহেরপুর প্রতিদিন সহ কয়েকটি জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর মেহেরপুর জেলা কেন্দ্রিক সারা দেশে অনলাইন জুয়া পরিচালিত নেটওয়ার্কের বিষয়টি সামনে উঠে আসে। এরপর থেকে অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব নিয়ে মুখ খুলতে শুরু করে বিভিন্ন মহলের মানুষ। এতে তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা। সরকারের একাধিক উপদেষ্টাও অনলাইন জুয়া নিয়ন্ত্রণ ও অপরাধীদের শাস্তির আওতায় আনতে সোচ্চার হয়ে ওঠেন। এরই ফলশ্রুতিতে সম্প্রতি পাশ হওয়া সাইবার সিকিউরিটি অধ্যাদেশের প্রথমবারের মতো অনলাইন জুয়া সংক্রান্ত ধারা যুক্ত করা হয়। অনলাইন জুয়াকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর মাঠে নামে সিআইডি অর্গানাইজড ক্রাইম বিভাগের একাধিক বিশেষ টিম। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা সিআইডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মেহেরপুর জেলায় বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ব্লক করা এজেন্ট সিমগুলোর অধিকাংশই বিকাশের। এর বাইরে আরও প্রায় সহস্রাধিক, মানে 1000-এর উপরে এজেন্ট সিম সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের কারণে নজরদারিতে রাখা হয়েছে। জুয়ার সাথে সম্পৃক্ততার প্রমাণ পেলে তৎক্ষণাৎ সেগুলো বন্ধ করা হবে এবং সিমের মালিক এবং পরিচালনাকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। অতীতে আইনের দুর্বলতার কারণে দুষ্কৃতিকারীরা ছাড় পেয়ে গেলেও এবার আর সেই সুযোগ পাবে না। তার মানে হচ্ছে মেহেরপুরে এই মুহূর্তে সিআইডি অর্গানাইজড ক্রাইম টিমের একাধিক বিশেষ টিম অ্যাকশনে চলে গেছে অলরেডি। 100-র উপরে, মানে 100-র উপরে আপনার হচ্ছে এজেন্ট সিম ব্লক করে দিছে। হয়তোবা এই 2 দিনে আরো অনেকগুলো ব্লক করে দিছে। এখানে একটা বড় ব্যাপার না, এই যে 100 হ্যাঁ। সিম যে ব্লক করলেন, হুম, হুম। এই 100 সিমের বিপরীতে কিন্তু ওই সিমে কিন্তু অনেক টাকা আছে। জি জি, এই টাকাগুলো আটকানো হয়েছে এই এবং টাকাগুলো কিন্তু ব্লক হয়ে গেল। ব্লক হয়ে গেল। জি। ঠিক আছে, এখন যখন এইটাই বলছি যে একটা আইন হওয়ার পরে হুম, হুম, সেটা বাস্তবায়নের ক্ষেত্রে হুম, হুম, এ, এ, যদি আসলে খুব সদিচ্ছা নিয়ে যদি আসলে বাস্তবায়নটা হুম, হতে থাকে, হুম, এটা তো একটা চলমান ব্যাপার, জি জি এটা যদি হতে থাকে তাহলে এটা কমে যাবে। এটাই নিয়ম জি। যে এ, না, একটা এখানে আইনের এখানে প্রয়োগ যখন আপনি করবেন, হ্যাঁ হ্যাঁ। আইনের প্রয়োগ মানে আইনকে এক্সিকিউশনের মধ্যে যে এক্সিকিউট করলেই হুম, আপনি দেখবেন যে সেই তার বিপরীতে যে ইয়েগুলা হতো, ক্রাইমগুলো হতো, হুম, হুম। সেগুলা আলটিমেট কমে যাবে। না না, আমার সরল মনে আমার একখানা প্রশ্ন তৈরি হয়েছে মনের বলেন। ভিতরে। হুম, আমি তো সরল মনে প্রশ্নগুলো হুম। করার জন্য আসি। তো এটা হচ্ছে যে মানে বিষয়গুলো এভাবে চালু থাকবে নাকি রাজনৈতিক দল বা পট পরিবর্তন হলে আবার আগের মতো হয়ে যাবে? এইটা হচ্ছে যে এইটা এই মুহূর্তে বলা কঠিন। তার কারণ এর আগেই তো আলোচনা করছিলাম জি জি। যতটুকু, যেখানে প্রশাসন জড়িত, জি। সিভিল প্রশাসন, হুম পুলিশ হুম প্রশাসন, হুম এই মানে কতিপয় এখানে হুম আমি একদম ঢালাও ভাবে বলছি না, কতিপয় কিছু জন তো যুক্ত এবং তাদের নামে তো আসলে রিপোর্টিংও হয়েছে। না না, এখানে এখানে দেখেন এখন যে ওই জুয়ার যারা এজেন্ট ছিল তাদের তো অর্থনৈতিকভাবে অনেক হ্যান্ডসাম অলরেডি। হুম সাথে আমি পোস্টার সাইনবোর্ডও দেখেছি যে তারা
ইলেকশন করবে বা ইলেকশনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ। তার মানে একটা রাজনৈতিক ছত্রছায়ায় কিন্তু আছে তারা চলে গেছে, আছে বা আপনার হচ্ছে রাজনীতিতে অংশগ্রহণ তারা করেছেন অলরেডি। ঠিক আছে, তাদেরকে আসলে আনা যাবে কিনা, এখানে আমি যেটা সাহস পাচ্ছি বা আমি দেখেন যেখানে পজিটিভ আমাদের দেখছি, দেশে যে আমাদের যেহেতু এটা সিআইডি করছে এবং বিশেষ টিম, কিন্তু এটা কিন্তু লোকাল কোনো টিম না বা লোকাল টিম দিয়ে করা হচ্ছে না, এখানে আমি একটা বিশ্বাসের জায়গা দেখেন আমার তৈরি এখানে হচ্ছে। আমি এটা বলছিলাম হুম যে আসলে এখানে তো শুধু যাদের কথা বলছি এখানে রাজনৈতিক রাঘব বোয়াল যারা হুম বড় নেতারা কিন্তু এটার সাথে সরাসরি যুক্ত ছিল। হুম হুম হুম, জি এখানে জি। ক্যাসিনো সম্রাট সম্রাজ্ঞী সাম্রাজ্ঞী ছিল, ছিল। জি তাই জি নাকি? জি। এটা পত্রিকায় রিপোর্ট হয়েছে। হুম হুম তাহলে আলটিমেট যেহেতু তাদের ইনভলভমেন্সি ছিল, হুম আমরা কি আসলে চাইলেই কি আসলে তাদের এটাকে তারা ওভার দ্য নাইট এটা বন্ধ করে দেবে? হুম এটা যেমন বিশ্বাসের জায়গা নাই, হুম হুম পাশাপাশি যারা আসলে একটা অর্থ এই লাইনে রোজগার করে ফেলেছে অনেক বড় অর্থ, হুম, সেটাকে পাহারা দেওয়ার জন্যই কিন্তু রাজনীতিটাকে একটা সে একটা ছায়া বানাবে। একটা ইয়ে বানাবে, একটা জি, শেড তৈরি শেড করবে, তৈরি করবে। জি তাই নাকি? জি। একটা ভর কেন্দ্র হিসাবে সে রাজনীতিকে হুম ওই নেতাদেরকে ডোনেট করবে। জি। সে একটা পদ অর্জন করার জন্য সে পদটা কিনবে, হুম 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 যে পদের কারণে হুম হুম তাকে সে হয়তো আইনগত ঝক্কি ঝামেলাগুলোকে মোকাবেলা করার চেষ্টা করবে। হুম হুম, এটা তো সমাজে আছেই। জি। সেটা শুধু আপনার কিন্তু এই ক্যাসিনো ব্যবসায় শুধু না, আমাদের দেশে অবৈধ ব্যবসা তো অনেক আছে। সেটা আপনি শুধু ক্যাসিনোকে দিয়ে উদাহরণ দিলে তো হবে না, হুম হুম সেগুলোর সাথেও তো আমাদের যদি বলি যে মাদকের সাথে যুক্ত আছে, হুম হুম। অবৈধ যে সমস্ত চোরাচালান না, গুলো হয় এগুলো সেগুলোর এগুলো সাথেও ধরা কিন্তু পড়ছে, এগুলো যুক্ত, ধরা পড়ছে। সেগুলোও ধরা আমি পড়বে। কয়েকটা এজেন্টের সাথে আমি কথা বলেছি, যে রাইট। তার মোবাইল নাম্বার, মানে তার এজেন্ট সিমটা গতকালকে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, সে মানে জুয়ার সাথে সম্পৃক্ত না, কিন্তু মানে তবে এরকম একটা একটা ট্রানজাকশনের সাথে ব্যাপারে সে সতর্ক সম্পৃক্ত ছিল। সকলেই হবে, জি। বিশেষ করে রাজনীতিবিদরা এবং প্রশাসনিকভাবে যারা যুক্ত ছিল যে সমস্ত কতিপয় ব্যক্তিরা, হুম তারা কিন্তু সতর্ক হবেই হুম যে দ্বিতীয়বার সেই রাস্তায় হাঁটবে কিনা, হুম, জি তাকে জি ভাবতেই হবে। তার কারণ একটা ভয়াবহ শাস্তির মুখে পড়তে হবে। জি। এ কারণেই আমি বলছি যে আমাদের হয়তো কিছু সময় অপেক্ষা করতে হবে যে আইনটা একটা গেজেট নোটিফিকেশনের মধ্যে দিয়ে এটা যেহেতু আহ, আইনটা হয়ে গেল, জি, তাহলে এটার বাস্তবায়ন কতটা হচ্ছে হুম হুম, এটা দেখার পরে হয়তো আমাদের আবার সেই লিকেজ গুলা কিন্তু আমরা নিয়ে কথা বলতে কথা পারবো, বলতে পারবো। কথা বলতে আচ্ছা পারবো। আচ্ছা, আমি পরবর্তী প্রসঙ্গে চলে হ্যাঁ। যাই। এখানে বলা হচ্ছে যে চিকিৎসার জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ অত্যন্ত জরুরি বলে মনে করেন হুম মনির হায়দার। হুম মেরপুর নিউজের একটা নিউজ, হুম মে 30 তারিখে হুম 2025 সালের। হুম এখানে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, আন্তরিক হুম ও সম্মিলিত চেষ্টার মাধ্যমে হুম হাসপাতালে হাসপাতালে উনি গিয়েছিলেন ওই ইয়ে হুম করতে, হুম ভিজিট করতে। হুম আচ্ছা, হাসপাতালের পরিবেশ আরো সুন্দর ও মানবিক করা সম্ভব। হুম শুধু ওষুধ বা ব্যবস্থাপত্র নয়, চিকিৎসার জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ অত্যন্ত জরুরি। হাসপাতালে বজ্র ব্যবস্থাপনায় ঘাটতির বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করে দ্রুত সমাধানের নির্দেশ দেন। শুক্রবার সকালে তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি আরো হুম বলেন, সারা দেশের মতো এখানেও আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে। পরিষ্কার পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও রোগী বান্ধব স্বাস্থ্য সেবাই আমাদের লক্ষ্য। এটা গেল একটা নিউজ, এটা 30 তারিখের একটা নিউজ। আর 26 তারিখের একটা নিউজ গেছে আপনার হচ্ছে কালবেলাতে। নিউজটা হেডলাইনটা বলা হচ্ছে যে মৃত্যুসজ্জায় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা, মানে হাসপাতাল নিজেই মারা যাচ্ছে বা খুব অসুস্থ অবস্থায় আছে, আইসিইউতে আছে, এইরকম ভাবে বোঝানো হচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে মেহেরপুরে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। চিকিৎসকের অভাব, আধুনিক চিকিৎসা সরঞ্জাম বিকল অবস্থায় পড়ে থাকা এবং দালাল চক্রের দৌরাত্ম্যে প্রতিনিয়ত সেবা বঞ্চিত হচ্ছেন জেলার প্রায় 8 লাখ মানুষ। তবে বিদ্যমান পরিসরে যতটুকু সেবা দেওয়া যায় সেক্ষেত্রে অবহেলার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের উপরে। আচ্ছা, এতগুলো অভিযোগ নিয়ে আসলে কি রোগী বান্ধব সেবা দেওয়া হচ্ছে, বা কেমন ভাবে দেখছেন? দেখেন আপনারাও তো নিউজ করেছিলেন দেখেন এই এইরকম। আপনি তো 30 তারিখের একটা নিউজ নিয়ে বললেন, জি
হসপিটালটা আপনি মেহেরপুর জেলার 8 লক্ষ মানুষের সর্বোচ্চ স্বাস্থ্য সেবা কেন্দ্রের নাম হচ্ছে মেহেরপুর জেনারেল জি হসপিটাল, জি 250 বেডের। 250 মিটার। আমাদের দুর্ভাগ্য যে এখানে সাম্প্রতিক সময়ে একটা লম্বা সময়ে মন্ত্রী ছিল, স্বাধীনতা উত্তর বাংলাদেশে হুম প্রথম, হুম। জি তাই না? জি জি সেই মন্ত্রী খুব গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। জি তো আমরা বিশেষ কোনো কিছু পেলাম না। 64টা জেলার মধ্যে 64 নম্বর জেলা হিসাবে ভাগের তেল বলে একটা কথা আছে, জি সেই ভাগের তেল যতটুকু পাওয়া যায় ততটুকুই পেয়েছি। জি কিন্তু এদেশটাই, এটা তো ঠিক, আপনি আমি জানি যে কোনোভাবেই তদবির ছাড়া আপনি কোনো কিছু পাবেন না এদেশে। আপনি যখন একটা শার্ট কিনতে যান বাজারে, আপনি চিন্তা করেন যে আমি যে দোকানে যাব সেই দোকানটাই, আপনি সেই দোকানদারকে বিশ্বাস করেন না, আচ্ছা আচ্ছা। আপনি কিন্তু বিশ্বাস করেন না। হুম আপনি তখন চিন্তা করেন ওই দোকানের মালিকের সাথে আসলে কার সম্পর্ক ভালো, ভালো। আপনার কোন তো তাকে বন্ধুকে, ডেকে নিয়ে আপনি আসতে তাকে ডেকে নিয়ে গিয়ে ওই শার্টটা কিনতে যান, মানে আমার রেফারেন্স লাগবে। আচ্ছা রেফারেন্সটা। জি জি। বাস্তবতাটা হচ্ছে এই। আচ্ছা তাহলে আলটিমেট এই তদবিরের মধ্যে দিয়ে মেহেরপুর সত্যিকার অর্থে যা প্রাপ্তি হওয়া উচিত ছিল সেই জি প্রাপ্তিটা নাই। আচ্ছা তার আচ্ছা। বিপরীতে আমি এই আলোচনাটায় আসছি, তার হুম বিপরীতে হুম কি দেখলাম? হুম। আমার 76 কোটি টাকা ব্যয়ে 8 তলা একটা ভবন তৈরি হলো মেহেরপুর জেনারেল হসপিটালের, জি জি। তাই নাকি? হুম আমি যতদূর জানি এখনো পর্যন্ত সেই ভবনটা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর হয়নি। না জি। সাম্প্রতিক সময়ে যে তত্ত্বাবধায়ক হসপিটাল সুপার হুম হুম। ডাক্তার জামির মোহাম্মদ হাসিবুস সাত্তার, আচ্ছা। উনি ট্রান্সফার হয়ে গেলেন যখন, হুম হুম হুম। এই তো 3 মাস আগে মনে হয়, আচ্ছা 3 মাস হলো, হতে গেল। ততদিন পর্যন্ত আমি জানি এটা হয়নি, এবং এখন যিনি তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন উনি বিষয়টা জানেনই। আচ্ছা। উনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি নিয়েছেন, হুম এটা হুম বুঝ হুম। করে নিয়েছেন? কয় যে না, আমি তো নিই নাই। গণপূর্ত বিভাগ, যে এটা বাস্তবায়নকারী প্রতিষ্ঠান, তারা বলছে যে আমরা দায়িত্ব বুঝে দিয়েছি। কিন্তু ডাক্তার জামির মোহাম্মদ হাসিবুস সাত্তার উনি ওই সময় 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছিলেন। হুম হুম হুম। সেই কমিটি সকলে স্বাক্ষর করে ওইটা হস্তান্তর যে নেননি তার কারণ ব্যাখ্যা করেছেন। উনি বলছেন যে রিকোয়ারমেন্ট গুলো যেগুলো আছে হসপিটাল ওই ভবনের, সেই রিকোয়ারমেন্ট যদি আমি না পাই তাহলে আমি বুঝে নিয়ে তো দায়িত্বটা আমাকে, আমার কাছ থেকে তখন গভর্নমেন্ট বুঝে নেবে, আমার কর্তৃপক্ষ বুঝে নেবে, আমি কোথা থেকে বুঝ করে দিব? হুম হুম হুম। এই বাস্তবতা কিন্তু এখনো চলছে 8 তলা ভবনে, জি জি আমরা এই রিপোর্টেই আছে, আমি পরে তাই নয় আসতেছি। কি? হ্যাঁ তাহলে যদি তাই রিপোর্টে হয়, আছে। জি আমরা কি ব্যবহারটা দেখলাম, যারা আসলে ওই যে আমি তদবিরের কথাটা বলে রাখলাম এই কারণে, হসপিটালে আইসিইউ এবং এইচডিইউ দুইটা ইউনিট আছে, জি। মানে খুব ক্রাইসিস রোগী মেনটেন করার জন্য। হুম হুম হুম। আইসিইউ এবং এইচডিইউ তে নেতাদের ইয়ে ছাড়া, আহ, তাদের যে বরাদ্দ থাকে, হুম। দুই একটা সিট তাদের রাখতেই হবে, রেখে তারপরে অন্য পেশেন্টকে দেওয়া যাবে। আমরা পরিষ্কার এই ধরনের অনুসন্ধান করতে গিয়ে দেখলাম। আচ্ছা হ্যাঁ, এই এই অনুসন্ধানে আছে বা এই রিপোর্টে আছে। এই রিপোর্টে বলা হচ্ছে যে তৃতীয় শ্রেণীর একজন নামই বলা আছে, হুম। আমি ওই নামটা নিয়ে আসি নাই, যে তৃতীয় শ্রেণী কর্মচারীদের যোগসাযোগে ঔষধ ও বিভিন্ন কিট বাইরে বিক্রি করার ওটা অভিযোগ তো আছে। আরেকটা সেক্টর, আমি আছে বলছি রোগী, এবার আপনার হচ্ছে যে আপনার একটা হাসপাতালে, রোগী। হ্যাঁ হাসপাতালের ওষুধ খাবার সরবরাহ এবং বিভিন্ন সরঞ্জাম সাপ্লাইয়ের টেন্ডার নিয়ে বিএনপি দুই গ্রুপে হাসপাতালে প্রভাব বিস্তার নিয়ে সেখানে একটা প্রতিযোগিতা দেখেন চলছে। আমি বলি, আপনি হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ। আপনি যেভাবে ব্যাখ্যা করছেন, আপনি বিএনপি বলেন, হুম হুম হুম। এই কিছুদিন আগে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ মাঠে নাই, বিএনপি আছে। হ্যাঁ মানুষগুলো পরিবর্তন এটা হয়েছে এটা কিন্তু সিস্টেম একই আছে। সিস্টেম এক। জি জি। এটাকে আমি খুব বেশি বিচ্ছিন্ন কোনো মানে ভাবে দেখি না, আচ্ছা আচ্ছা ঠিক আছে? আচ্ছা। আওয়ামী লীগ তো সেদিনকে গেল, হুম 15 বছর ছিল, জি তাই নয় কি? জি। ওইটার বিপরীতে যে একটা অভ্যুত্থান হলো, এখন তো কথা আবার আর একটা লাইনে চলে যাবে, না। একটা অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে আসলে যে আকাঙ্ক্ষা ছিল সেই অভ্যুত্থানের হুম, হুম। একটা কিছু বাস্তবায়ন হয়নি।
আচ্ছা। একটা কিচ্ছু বাস্তবায়ন হয়নি। আমরা কি দেখলাম, সেই অভ্যুত্থানের সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলা যুক্ত ছিল হুম, হুম, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে সমস্ত তরুণ যুবকরা হুম, হুম, সবাই ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন করলো, আমরা পরে দেখছি যে সেই তরুণ যুবকরা একটা পার্টি করলো। হুম, যেহেতু সে পার্টি করেছে, হুম, আন্তঃ পার্টি যে ক্রিয়াশীল যে সমস্ত আন্দোলনের দলগুলা ছিল তাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল এবং একে অপরের মধ্যে এখন বিষোদ্গার চলছে, জি, একে অপরের দোষ দিচ্ছে। জি। আমরা ওই অন্য ও প্রসঙ্গে এখন আমরা এই ঢুকবো না, ওটা বাস্তবতায়, এই রাজনৈতিক একটা প্রসঙ্গ। বাস্তবতায় আমি বলছি, জি, এই বাস্তবতায় আপনার যারা দেখভাল করবে, হুম, যারা দেখভাল করবে, হুম, হুম। ঠিক আছে, তাদের যদি আসলে সেই চিন্তা না থাকে, তাহলে আপনি আপনার মতো করে সুবিধা নেওয়ার চেষ্টা করবেন, আমি আমার মতো করে সুবিধা নেওয়ার চেষ্টা না, করব। এখানে হচ্ছে যে ওই যে ইয়ের আপনি যেটা শুধু বলা হচ্ছে ডিপার্টমেন্টকে দায়ী করে লাভ হবে না। তৃতীয় শ্রেণীর কর্মচারী কোনো যার কথা একটা বলা হচ্ছে একটা এই আমি এটার রিপোর্টের সাথে নামও দেওয়া একমত আছে। না। এইটা নিউজ করার জন্য, এইটা নিউজ করার জন্য সাংবাদিক অবশ্যই সে নিউজ করেছে, এটার সাথে আমার দ্বিমতও নাই। হুম। কিন্তু ওই একটা তৃতীয় শ্রেণীর কর্মচারী সে এমন কেউ হয়ে যায়নি। না, আমি ওইটাই আসতেছি যে সেটা হচ্ছে যে ওখানে নাম উল্লেখ করাই আছে, আমি নামটা নিয়ে আসতেছি না, হুম, ব্যক্তিগত হয়ে যাবে বলে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে তৃতীয় শ্রেণীর কর্মচারী আগের সরকার আমলে উনি করেছেন, হুম। এখনকার সরকার আমলে উনি করতেছেন কোনোভাবে ম্যানেজ করে। তাহলে কি হলো? তাহলে এই সিন্ডিকেটটা কি ভাঙা যাবে আসলে, বা তাহলে কি হলো? syndicate কি তাহলে হবে? সিন্ডিকেট আছে, তাই না? জি, সিন্ডিকেট আছে। তাহলে সিন্ডিকেট যে পদ্ধতিতে সিন্ডিকেট ভেঙে, হুম, হুম, এই সিন্ডিকেট ভাঙার কথা বলতে গিয়ে আমি আচ্ছা, এটার কথা বললাম, জি, সেটা তো হয়নি। হুম, এবং সেটা হবে বা হচ্ছে, এই ধরনের কোন ধরনের ন্যূনতম কিছু দৃশ্যমান আমি অন্তত এখনো দেখিনি। এখনো দেখেন না, নাই। আমি দেখিনি। আচ্ছা, আমরা পরের টুকুতে চলে যাই। সেটা হচ্ছে যে নতুন ভবনে আপনি যেটা বলতেছিলেন, নতুন ভবন শুরু হয়নি, নতুন ভবনে শুরু হয়নি কোনো কার্যক্রম। পড়ে আছে ৭৬ কোটি টাকা ব্যয়ে ৮ তলা নতুন ২৫০ শয্যা হাসপাতাল ভবন এবং ৪ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট সার্ভিস ভবন। হাসপাতালে ৩টি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি সচল রয়েছে আর একটি মাঝে মধ্যে রিপেয়ার করে চালাতে হয়। অ্যাম্বুলেন্সের চালকও রয়েছে একজন এবং একজনকে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে হাসপাতালের আরএমও ডাক্তার সৈয়দ কবির মালিক কালবেলাকে বলেন, মেহেরপুর হাসপাতালে জনবল ও চিকিৎসকের ঘাটতি রয়েছে। এই অল্প জনবল নিয়েই আমরা নিরলসভাবে রোগীদের চিকিৎসা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। এছাড়া চতুর্থ শ্রেণীর জনবল সংকটের কারণে আমরা নির্মিত ভবনে কার্যক্রম শুরু করতে পারছি না। আমার প্রশ্নটা হলো এরকম যে আহ, প্রকৃত স্বাস্থ্যসেবা কি দেওয়া সম্ভব হবে নাকি মৃত্যুশয্যা থেকে হাসপাতালটি মারা যাবে? এখানে একটা ল্যাব আছে হসপিটালে, জি, জি, সেই ল্যাবে এখনো পর্যন্ত আমি 10 দিন আগের কথাও যদি বলি, জি, ওমর ফারুক, হুম, ফারুক হচ্ছে ওই ল্যাবের প্রধান। জি, আমি যখন হসপিটালের সুপারের রুমে বসে আছি, হুম, তখন ওমর ফারুককে ডাক করা হলো। আচ্ছা, ফারুক আসলেন, হুম, এসে বলছে যে আপনি এই 11টা, এই 11:30, 12টা পর্যন্ত আপনি স্যাম্পল নেন, আর নেন না কেন? হুম, 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 আচ্ছা, আচ্ছা, এই রিপোর্টে আছে, জি, জি, নেন না কেন? হুম, হুম, তখন ওই সুপারকে ওই ফারুক বলছেন যে আমি 12টা পর্যন্ত যে স্যাম্পল নিই, হুম, সেই স্যাম্পল গুলা রেডি করে দিতে দিতে আমার 4টা বেজে যায়, ঠিক আছে, হুম, হুম, 5টাও বেজে যায়, হুম, হুম, ঠিক আছে। আমি একা, আমি যদি একটা পর্যন্ত, আপনি যে বলছেন যে একটা পর্যন্ত অন্তত স্যাম্পল নিতে হবে, তাহলে ওখানে যে স্যাম্পল গুলো হবে, আমি তাহলে তো রাতে বাড়ি যেতে হবে। জি, খুব সঙ্গত কথা কিন্তু, হুম, 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 তাই নয় কি? জি, এই যখন অবস্থা, 13 সালে সম্ভবত আমাদের হসপিটালটা 250 বেড হয়েছে, 11 বা 13 সালে, হুম, হুম, তার সালটা ভুলে গেছি আমি। আচ্ছা, 100 বেডের যে রিকোয়ারমেন্ট, 42 জন ডাক্তার থাকার কথা, সর্বশেষ 21 জন আছে। তার জি, মধ্যে আবার 4 জন বিভিন্ন গ্রাজুয়েশনের জন্য, হুম, হুম, তাদের ইয়ের জন্য তারা চলে যাচ্ছে, হুম, 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 ঠিক আছে। কেউ আবার ডেপুটেশন অন্য জায়গায় আছে। এই হলো ওখানকার পোস্টিং এর অবস্থা। আচ্ছা, জনবল, অন্যান্য যে সমস্ত জনবল, হুম, সেখানেও খুব ভয়াবহ অবস্থা। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রটা তো আরো ভয়াবহ। ওখানে শুধু আছে নার্স, যতটা থাকার কথা নার্স আছে,
এবং কয়েকটা এখানে নার্সিং ডিপ্লোমা সেন্টার থাকার কারণে হুম, হুম। ওখানে সাবসিডি হিসাবে ওখানে বেশ কিছু ইন্টার্ন পাওয়া যারা যাচ্ছে। করে আচ্ছা। নার্স অ্যাভেলেবল, জি। বেড আছে 250 বেডের, হুম, হুম, খাদ্যটা আছে 250 বেডের, ঔষধ সরবরাহ আছে 250 বেডের, হুম। বাকি সব 100 বেডের ইয়েতে, আচ্ছা, আচ্ছা। মানে জনবল জনবল, জনবল হ্যাঁ, 100 বেডের ইয়েতে, হ্যাঁ। তাই না? হুম, এইটা দিয়ে আপনি 250 বেডের হসপিটালটা চালাবেন কিভাবে? সবচেয়ে বড় কথা হচ্ছে বিশেষায়িত ডাক্তার তো লাগবে। বিশেষায়িত ডাক্তার যদি আপনার ওখানে না থাকে, আপনি দেখবেন মেহেরপুরের, এখন যদি বলি এই জায়গাতে কিন্তু কিছু দায় আছে, মেহেরপুরের কিছু ভালো ডাক্তার আছে, হুম, তারা ঢাকাতে থাকে, হুম, তাদের প্রাইভেট প্র্যাকটিসটা কিন্তু মেহেরপুরে। হুম। তাদেরকে যদি বলা হয় যে মেহেরপুর হসপিটালে ইয়ে করার জন্য, তারা করবে না, মেহেরপুর হসপিটালে চাকরি করবে না, না। আমার আমার লাস্ট যেটা আমি কোশ্চেন এটা ছিল, কোশ্চেনটা কনক্লুশন হচ্ছে করে নিই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কনক্লুশন করি যে তাহলে হুম, আমি বলছি যে হসপিটালটার দিকে তো একটা দৃষ্টি দিতে হবে। জি। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আসলে এই দৃষ্টিটা কে দেবে? আমি ওখানেই আসতেছিলাম। আমি হচ্ছে যে এখানে ঢাকা থেকে ভিজিটে আসছেন এবং উনি ধরে নিচ্ছি উনি খুব বড় লেভেলের একটা মানুষ। মানে আগে যিনি ছিলেন উনিও মন্ত্রী লেভেলের, ইনিও কিন্তু কম যান না। মনির হায়দার সাহেব যখন আসছিলেন, উনি ওনার সিনিয়র কানে এই সচিব জিনিসগুলো র্যাঙ্কের, দেওয়া হয়েছে কিনা? উনি সিনিয়র সিনিয়র সচিব। সচিব র্যাঙ্কের। হ্যাঁ, তাহলে হচ্ছে ওনার কানে এই জিনিসগুলো দেওয়া হচ্ছে কিনা? উনি কেন শুধুমাত্র এই পরিষ্কার পরিচ্ছন্ন শৃঙ্খলা এই ব্যাপারগুলো ওনার নজরে এখন আসলো? উনি কেন যেটা, এই জিনিসগুলো নজরে আসছে না যে জনবল আমাদের লাগবে, আমরা চাচ্ছি কিনা? এখন ওনার নজরে কি দেয়া হয়েছে আর উনি কতটা হুম, ওনার অবজারভেশনে হুম, উনি নোট করেছেন, হুম। সেটা তো উনিই বলতে না, পারবেন। এটা এটা আমার ধারণা মতে যে সাংবাদিকরা এই তথ্যগুলো তাদের কাছে পৌঁছায়, কারণ সাংবাদিকদের তো প্রশ্ন করার আমরা জায়গা থাকে। তাহলে খুবই একটা সময়ের মধ্যে হয়তো তার ইফেক্টটাও আমরা বুঝতে পারবো যে যদি উনি কিনা উনি বলা হয়। উনি যেহেতু ভিজিট করে গেলেন, হুম, হুম, তো উনি ভিজিট করার পরে যে ব্যত্যয়গুলা আছে, হুম, হুম, খুব সবচেয়ে একটা মানুষের সেই বলে না খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা খুব হুম, মৌলিক জায়গা, তাই হুম, না? হুম, হুম, সেক্ষেত্রে এখন একমাত্র হসপিটাল, স্বাস্থ্যসেবা কেন্দ্র এই জেলার মানুষের, হুম, সেটাকে যদি একটা লেভেলে না রাখা হয়, হুম, তাহলে আমরা স্বাস্থ্যগতভাবে আমরা তো আসলে অনিরাপদ একটা জায়গায় আমরা জি, অবস্থান জি, করছি, জি। তাই এতগুলো নয় কি? মানুষ, এতগুলো এতগুলো মানুষ, মানুষ, এতগুলো মানুষ 8.5 এখন লাখ যারা, মানুষ। রাইট, এতগুলা মানুষ যখন এই ধরনের একটা স্বাস্থ্য সেবা নিয়ে হুম, আমাদেরকে চলতে হচ্ছে, হুম, হুম, তাহলে সেটার যদি আসলে, এই কারণে আপনাকে আমি হুম। জিজ্ঞাসা করছি কে নজরটা দিবে? এটা হচ্ছে যে আমার ধারণায় খুবই সাংবাদিকরা, গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে আমি ম্যাঙ্গো পিপল, আমি হুম, আমজনতা, হুম, আমি গিয়ে তো আর মনির হায়দার স্যারের সাথে আমি দেখা করতে পারবো না, বা হুম, আমার সেই রকম সুযোগ নাই, হুম, বা অন্য আর 10 জন করতে পারবে না, কিন্তু সাংবাদিককে তো একটা ফ্লোর দেওয়া হয় যে তাকে প্রশ্ন করার জন্য। এখন সেই তথ্যটা তার পর্যন্ত পৌঁছানো হয়েছে কিনা যে স্যার, বা ভাই, বা যে যে যেভাবে সম্বোধন করে যে ভাই আমাদের জনবলের সংকট আছে, আপনি এটা একটু দেখেন। আমি তো বলছি নাহলে যে এইটা, এই যে আপনি শৃঙ্খলায় আনার কথা বলছেন, এটা শৃঙ্খলা আনা পসিবল না। এইটা তো আমি বলছি যে যেখানে এতদিনেও কিছু পেলাম না, হুম, হুম, সেখানে হুম, শুধুমাত্র কোভিড-19 কে কেন্দ্র করেই কিন্তু আমি এই আইসিইউ নামক একটা তথাকথিত আইসিইউ ইউনিট, তথাকথিত, হুম, হুম, ঠিক হুম, আছে, হুম, আর একটা এইচডিইউ ইউনিট, হুম, তাও সেখানে এই যে সেদিনকে রিকোয়ারমেন্ট বলছে যে হুম, আমার সামনেই ওই এইচডিইউ এর যে সিনিয়র নার্স তাকে হুম, ডাকলেন, হুম, সুপার, জি, উনি ডেকে বলছেন যে তোমার ওখানে কিছু নাই, আমাকে বলনি তো। কয় যে না, আমি 4 মাস ধরে আমি এই রিকোয়ারমেন্ট নিয়ে আমি চিঠি লিখছি, হুম, আমার ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, আরএমও স্যার জানেন, হুম, হুম, আমার এটা নাই, ওটা নাই, ওটা নাই, মানে নেহাতি ওই ডায়রিয়া ওয়ার্ডটাকে একটা এইচডিইউ ইউনিট করে হুম, হুম, রেখে দিয়েছে। সেখানকার যে মনিটর গুলো আছে সে কাজ করে না। কাজ করে না। জি, ও আরেকটা রিপোর্টে তো আপনারা ঠিক করছিলেন। আছে, জি। আমরা তো এইগুলা তো সব, আমাদের হসপিটালের রিপোর্ট এমন কোনো মাস নাই যে মাসে হসপিটালের রিপোর্ট হয় না, হুম, হুম, ঠিক আছে? হুম, আমি এ কারণেই বলছি যে আপনি সঞ্চালক, আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি আমাকে প্রশ্ন করছেন, হুম, কিন্তু আমি জিজ্ঞাসা করছি, আপনি প্রশ্নটা একটু এইভাবে করেন দিনে আসলে ও, মানে হুই ইজ কনসার্ন, বা এই অথরিটিটা কে আসলে, না, যে যে এইটা আমার নিষ্পত্তি এখানে করবে? গ্যাপটা যেটা মনে হয়েছে, হুম, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা উত্থাপন করি না। আমরা মেহেরপুরে কিন্তু বড় বড় মানুষ পেয়েছি, হুম, হয়তোবা তাকে একটু চাপাচাপি করলে, হুম, একটু সুপারিশ করলে, ওই যে যেটা বলছিলেন যে হুম, সুপারিশ ছাড়া কাজ হয় না, হয় না তো। ঠিক আছে, একটু যদি আমরা সুপারিশ করতাম, হুম। হয়তোবা আমরা পারতাম। হয়তোবা মিডিয়ার সাংবাদিকরা একটু চাপাচাপি হয়তো করলে, যদি প্রশ্নগুলো ওনাদের কেউ একটু শোনেন, ওভাবে করলে, আমরা ওই যে হয়তোবা। হুম, হুম, অক্সিজেনের একটা প্ল্যান্ট, জি, এই অক্সিজেন প্ল্যান্টটা পেয়েছি, এটার আচ্ছা, সাথে আমার এইচডিইউ আইসিইউ সাথে
হুম। আমার এই সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট যেটা, হুম হুম এটাই পেয়েছি। হুম। তাছাড়া কিন্তু সত্যিকার অর্থে হসপিটালের জন্য কোনো কিছু পাওয়া গেছে বলে আমার জানা নাই। না না, আমাদের পাওয়ার দরকার নাই। আমি মনে করেন যে আমার পাওয়ার দরকার নাই। আমি 250 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল পেয়েছি, তাতে মোটামুটি পরিপূর্ণ আছে। যে যে গ্যাপ গুলো আছে সেইগুলো আমাদের পূরণ করে দিলেই তো আমরা আমরা এই 8.5 লক্ষ মানুষ আমরা নিরাপদে থাকতে পারি। আরে ভাই, আপনার লোকবল যেখান থেকে সাপ্লাই করা হয় একটা হুম হুম ইয়ের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, হুম হুম। সেখান থেকে আমি বলছি যে আমার শিক্ষা বিভাগে টিচার নাই, জি আমার জি স্বাস্থ্য বিভাগে ডাক্তার নাই। জি। আপনি কাকে দিয়ে আবার আপনি কি করাবেন? হুম হুম হুম। আমি তো এই 10 মাস আগের কথা বলছি আপনাকে। আচ্ছা। তিনি 5 বছর হুম হুম। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করলেন। জি। প্রাইম মিনিস্টার ছিলেন সরাসরি মন্ত্রী, হুম হুম হুম। আর উনি ছিলেন প্রতিমন্ত্রী। জি। সেখানে আমরা রিপোর্ট করছি যে মেহেরপুর ইয়েতে সরকারি মহিলা কলেজে হুম 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 16টা পদ শূন্য। হুম হুম ইয়ের শিক্ষক মানে বিজ্ঞান বিভাগের কোনো শিক্ষক নাই, একজনও নাই। হুম হুম। একজন আছেন ফিজিক্সের, হুম। উনি পঙ্গু, উনি আচ্ছা। অসুস্থ। ঠিক আছে, আপনি কাকে, আমি এই জন্য বলছি যে আপনি কাকে দিয়ে তদবিরটা করাবেন। না, আপনার তো তদবির করার দরকার নেই। মূল আপনি সাংবাদিক জায়গায়, হিসাবে আপনি প্রশ্ন করতে থাকেন। আমি এই কারণে আমি বলছি আমি যে আমি আমার আমি আমার বলবো যে আপনি প্রশ্ন করতে থাকেন। ঠিক আছে, এই জন্য বলছি যে আমার মূল জায়গায় এত বড় লোক থাকার পরেও হুম হুম আমার পদ শূন্য হয়ে পড়ে থাকে। হুম হুম। তো প্রশ্নটা করা হচ্ছে কিনা, তার পর্যন্ত তথ্যটা থাকবে পৌঁছানো হচ্ছে থাকবে কিনা? না কেন? যে মানে তার করা পর্যন্ত হবে না কেন? প্রশ্ন যদি হ্যাঁ, পৌঁছাই হ্যাঁ, এবং বারবার আপনি প্রশ্ন করতে থাকেন, হ্যাঁ। অন্তত একবার তো বলবে যে আমি দেখবো শান্ত। এটা তো আমাকে বাস্তবায়ন করবে না করবে সেটা তো তাদের ব্যাপার। হুম হুম। আমি সাংবাদিক হিসাবে আমার কাজটা হচ্ছে লেখা। হ্যাঁ, প্রশ্ন করা। আমি সেটা প্রশ্ন লিখছি করা, কিনা, হ্যাঁ, আপনি প্রশ্ন করতেছেন আমি কিনা? সেটা লিখছি কিনা, হুম অমুক জায়গায় ব্যত্যয়, অমুক জায়গায় ব্যত্যয়, অমুক জায়গায় ব্যত্যয়, এটা তো আমি লিখতেই আছি। হুম হুম এখন এই ব্যত্যয়গুলা যারা হুম সমাধান দেবেন, হুম। সেটা তো তাদের দায়িত্ব। না না, এই এই পত্রিকাগুলো তো সবার পড়া হয় না, সবাই হুম, পড়ে না। হুম, ওনাদের অনেক কাজ আছে। এই পত্রিকা পড়ার বাইরেও অন্যদের অনেক কাজ আছে। কিন্তু আপনারা তো একটা করে ফ্লোর পাচ্ছেন। হুম। একটা ভিজিটর গেলে তারা কমপক্ষে মানে 5 মিনিট 10 মিনিট একটা বক্তব্য রাখেন, বা আপনাদের প্রশ্ন করার জায়গা দেন। আপনারা প্রশ্ন করতেছেন কিনা? হ্যাঁ, প্রশ্ন তো করছি, আপনারা প্রশ্ন করতে থাকেন, অবশ্যই প্রশ্ন অবশ্যই আমরা করছি। ভালো কিছু পাবো, অবশ্যই আপনি আশা করা যায়। আমি আমি আপনাকে যদি বলি, আহ, আহ, একটা সময় এই ইয়ে থেকে আপনার জি। নিউজ 24 থেকে একটা টিম এসেছিল। আচ্ছা। ঠিক আছে, হুম ওরা ওখান থেকে ক্যাম্পেইন করে, আমি সাংবাদিক প্রতিনিধি হিসাবে আমি সেখানে উপস্থিত ছিলাম, এবং হুম এই একটা ওয়ার্কশপ হয়েছিল ইয়েতে, ওখানে একদম লাইভ প্রোগ্রাম হুম 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 ওখানে করা হয়েছিল। ঢাকা থেকে একটা টিমও এসেছিল, সেটা মুজিবনগরের যে অডিটোরিয়াম, হুম। ওই অডিটোরিয়াম হলে। আচ্ছা। আমি এই হসপিটাল নিয়ে যে আলোচনাটা করছি, হুম হুম। এই আলোচনাটা আমি ওখানে করেছি। সেখানে আপনার নিউজ 24-এ আপনার সরাসরি সেই প্রচার করা হয়েছিল। অনুষ্ঠানটা আচ্ছা। আহ, আহ, ইয়ে হয়েছে, প্রচার করা হয়েছিল। প্রচার করা হচ্ছে। আচ্ছা আচ্ছা। কি হয়েছে না না, প্রচার করাটা এক ধরনের। সে দেখেন, আমি, প্রচার করাটা এক ধরনের। আমি বলতেছি যে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে তথ্যটা পৌঁছাচ্ছে কিনা। হুম, আমাদের লাগবে হচ্ছে শুধুমাত্র মনে রাখতে স্যারকে, আর কাউকে দরকার নাই এই মুহূর্তে মনে হুম, করেন। হুম। তাহলে সেই উক্ত ব্যক্তির কাছে আমাদের তথ্যটা পৌঁছাইতে হবে যে আমাদের এই জায়গাটাই সমস্যা আছে। আপনারা প্রশ্ন করতে থাকেন, স্যার আপনি দেখেছিলেন কিনা, আচ্ছা, স্যার আপনাকে আপনাকে গতদিন আমি প্রশ্ন করেছিলাম, আচ্ছা, আপনি এটা ঠিক দেখেছিলেন আছে, কিনা। হ্যাঁ, আপনারা সেক্ষেত্রে প্রশ্ন করতে থাকেন, আমরা আরো টপিকে চলে যাই। আমাদের কেবল মানে আমরা অনেকগুলো টপিক নিয়ে ইয়ে করব, আমাদের অনেক দূর আগাইতে হবে। জি, আচ্ছা, আপনাদের মেরপুর প্রতিদিনে একটা নিউজ ছিল, গতকালকের একটা নিউজ ছিল যে শহর জুড়ে ময়লা ও আবর্জনায় সয়লাব। হুম, মেরপুর প্রথম শ্রেণীর ইয়ে একজন একটা কি বলে একটা পৌরসভা, সেক্ষেত্রে হচ্ছে যে নাগরিক সুবিধা বঞ্চিত এবং কার্যকর পদক্ষেপ নেই পৌর কর্তৃপক্ষের। হুম। এই নোংরাগুলো কেমন দেখতেছেন, এগুলোর বাঁচার উপায় কি? বাঁচার উপায়, নোংরা না থাকলে বেঁচে গেলাম। আচ্ছা আচ্ছা। এখানে রিপোর্টটা খুবই ভালো করা হয়েছে, আমি রিপোর্টটা দেখেছি, ভিডিও রিপোর্টটা হুম, অন্তত, যে গরু ছিল, গরু হুম, কিভাবে নোংরা করতেছে সেটা হুম, আমি আসার সময়ও দেখলাম যে হ্যাঁ হুম, ঠিক আছে। গরু তখনও হুম, খাচ্ছিল। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে ওখানে বলা হচ্ছে যে নাগরিক যারা আছে তারা যত্রতত্র ভাবে নোংরাগুলো ফেলতেছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে মানে পৌর কর্তৃপক্ষেরও কিছু ইয়ে আছে যে তারা তুলে নিয়ে যাচ্ছে না, সময় মতো তুলে নিয়ে যায় না। কোনটাকে বেশি বড় করে দেখছেন বা কোনটা? উভয়েরই দায় আছে।
আচ্ছা উভয়েরই দায় আছে। আমরা নাগরিকরাও খুব পরিচ্ছন্ন নাগরিক এটা আমার কাছে মনে হয়নি। আচ্ছা ইয়েতে আমি রাত্রে ময়লাটা আহ, মানে নির্দিষ্ট একটা জায়গা যেখানে হুম হুম সবাই ফেলছে, হুম আমি সেখানে রাত্রে ময়লাটা ফেলি। জি, আমি তাহলে সকালবেলায় প্রত্যাশা করবই যে হুম, এই এটা কেউ নিয়ে যাবে। এটা অবশ্যই পৌরসভা থেকে ময়লাটা নিয়ে যাবে। আচ্ছা, ময়লাটা যদি সে না নিয়ে যায় তাহলে আলটিমেট দিনের বেলায় এটা গন্ধ ছড়াবে। এটা গন্ধ ছড়াবে, এবং ওই যে গরু যেহেতু আছে হুম হুম সেই ক্ষেত্রে সে নোংরাটা করবে। হুম শুধু গরু না, ওখানে অন্যান্য ইয়েতে দেখা যাচ্ছে কুকুর, বিড়াল, বিভিন্ন হুম হুম হুম, ধরনের হুম, ইয়ে জি, যারা উচ্ছিষ্ট খাবার খায় আর কি, হুম হুম, তারা কিন্তু আসলে এগুলা সাথে যুক্ত। আচ্ছা, আচ্ছা, সেক্ষেত্রে গরু গরুর এই সমস্যাটা মেহেরপুর পৌরসভার এই রাস্তায়, মেন রাস্তা থেকে শুরু করে এই সমস্ত লিংক রোড গুলাতে হুম হুম, একটা অস্থির অবস্থা। আচ্ছা, আমি এখানে ইয়ের আপনার পৌরসভার টিএলসিসির মেম্বার। হুম হুম হুম, এই টিএলসিসি যখন মিটিং হয় আচ্ছা তখন আমি কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলি, আচ্ছা, এবং আমি গত মিটিংয়েও কিন্তু বলে এসেছি। হুম হুম সেটা এগুলো তো রেজুলেশন হয়, হুম গত মিটিংয়ে কে কোন কথা বললেন তাই না, হুম সেখানে একটা রেজুলেশনও হয়েছে এরকম যে অবশ্যই গরুর ব্যাপারে একটা খোয়ার আমার আমার করা প্রস্তাব ছিল, হুম যে একটা পন্ড যেটাকে আমরা বলি খোয়ার, হুম হুম গরুর খোয়ার, এই খোয়ারের ব্যবস্থা করতেই হবে, এর কোনো বিকল্প নেই। হুম এবং সেখানে অবশ্যই একটা ইয়ে অর্থ নির্ধারণ করে দিতে হবে যে প্রতি একদিন থাকলে যে খোয়ার যে ডেকে নেবে সেই খোয়ারের মালিক হুম হুম, কত টাকা গরুর মালিকের কাছে থেকে নিবেছে, ডেকে নেবে, হ্যাঁ হ্যাঁ, এইগুলা সমস্ত কিছু নির্ধারণ করে একটা খোয়ার খুব অনিবার্য হয়ে গেছে। আচ্ছা, এইটা ছাড়া গরুকে কন্ট্রোল করা যাবে না। হুম আমি আমার ফেসবুক পেজে হুম, একসময় গরু চুরি করার কথা বলেছিলাম, আচ্ছা যে কোনো আচ্ছা, সহৃদয় নাগরিক হুম যদি হুম থাকেন হুম হুম, হুম, এই গরুটা চুরি করে জবাই করে খেয়ে নিতে পারেন, খেয়ে নিতে পারেন, তবু অন্তত মেহেরপুর বাসীর এখান থেকে কোন এই সুরক্ষাটা এভাবে হলো পেতে পারে। আচ্ছা, দেখেন একজনের গরু সে কষ্ট পাক, হুম সে বেয়াদবি করছে, গরুটা বেঁধে পুষছে না, হুম সে এইভাবে ছেড়ে দিচ্ছে, জি, সেই স্টেট একটা বেয়াদবি করছে। আচ্ছা, এইখান থেকে নিষ্কৃতি যেহেতু পাওয়া যাচ্ছে না, তাহলে সেই গরুটা চুরি করে জবাই করে খেয়ে ফেলতে হবে। হুম হুম এটা যদি করা যায় তাহলে একটা হয়তো অন্যান্য মালিকগুলো সতর্ক হবে, হুম হুম এটা একটা হতে পারে। হুম, আর ওই যে বললাম টিএলসিসি প্রোগ্রামে গিয়ে এটা বললাম, এখন এইগুলা বাস্তবায়ন আপনি যত কিছু টেবিলে বসে আলোচনা করেন না কেন, হুম হুম সেটা যতক্ষণ আপনি বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে না ঢুকতে পাচ্ছেন হুম, আপনার কোনো কিছুই হবে না। আপনার হবে না, অসুখ হয়েছে বলে আপনাকে তো ডাক্তারের কাছে যেতে হবে, জি, তাই জি, নাকি? জি, আপনি চিকিৎসা না করালে তো আপনি আসলে ওখান থেকে হুম মুক্তি পাবেন না। হুম হুম, তাহলে পৌরসভার যেমন দায়িত্ব আছে, নাগরিকদেরও দায়িত্ব আছে। জি, আমার ছোট্ট রাস্তা লিংক রোড দিয়ে খুব বেশি না, তাহলে এখানে পৌরসভা, আজকে না হয় এখানে প্রশাসক আছেন হুম হুম তাই না, হুম এখানে নির্বাচিত মেয়র নাই। জি, নির্বাচিত মেয়র যখন ছিল তখন দেখতাম হয়তো একদিনেরটা না নিলেও একদিন পর পর হুম হুম গাড়ি ঢুকতো প্রত্যেকটা ইয়েতে, হুম চলে যেত, এই নোংরাটা এত ছিল না, হুম ঠিক আছে। হুম। কিন্তু এখন না না, এই প্রতিবেদনের যে ছিল পপিন আমার বন্ধু, হ্যাঁ, হুম সে তো বলছে যে মল্লিক পাড়া নাকি ভিআইপি একটা পাড়া, ঠিক হুম আছে, আমি ধরে নিলাম যে তার কথা হুম ভিআইপি পাড়া। এই পাড়াটার অবস্থা রিয়েলি খারাপ হয়ে গেছে। আমি আসার সময় আমি এক্সপিরিয়েন্স করলাম, নিজেই হুম এক্সপিরিয়েন্স করলাম যে হুম। ওখানে রমেশ ক্লিনিকের আগে ওখানে নোংরা ফেলা হয়েছে, আবার এই মসজিদের আগে নোংরা ফেলা হয়েছে। রিয়েলি এটা অনেক দুর্গন্ধ ছড়াইছে এবং গরু খাচ্ছে। জি, পৌরসভার তিনটা কাজ খুব গুরুত্বপূর্ণ, হুম, একদম। আর এই তিনটা কাজ বাইরে মানে বাদ দিয়ে যদি পৌরসভা অন্য কোনো কাজ করতে চায়, আচ্ছা, সেটা মেয়র হোক প্রশাসক হোক, হুম হুম, অন্য কোনো কাজ জনগণ দেখবে না। দেখবেন না। আচ্ছা, তিনটা কাজ কি কি কাজ? হুম হুম বর্জ্য ব্যবস্থাপনা, হুম, ইলেকট্রিসিটি, আর পানি ব্যবস্থাপনা, আচ্ছা, ঠিক আছে। হুম হুম আপনাকে এইগুলা আপনাকে করতে হবে। এই তিনটা কাজ যদি আপনি না করতে পারেন, হুম অন্য হুম হুম, কাজ আপনি যতই করেন হুম, আপনি সেখানে থ্যাঙ্কস পাবেন না। আচ্ছা, আপনাকে তিনটা কাজ করতে হবে। এখন এই তিনটা কাজ করার জন্য যদি পৌরসভার, ওখানেও আর একটা সমস্যা, ওখানে যে লোকবল আছে, ওখানকার যে আমি যতটুকু জানি আর কি, হুম হুম, এই মেহেরপুর পৌরসভা এ গ্রেডের পৌরসভা, জি, এ গ্রেডের পৌরসভা, এর যা আয় হওয়া দরকার হুম হুম, সেই আয় নাই, কিন্তু ব্যয় বেশি, আচ্ছা, কিন্তু ব্যয় বেশি। হুম আমি এই লিকেজ গুলা কোথায়, তাহলে আলটিমেট যদি সেই পরিমাণ আয় না থাকে, হুম ব্যয় যদি বেশি হয়, আপনি জানেন যে মেহেরপুর পৌরসভার যারা চাকরি করছেন তাদের কত মাসের বেতন বাকি, জি,
ওই তারা এই যে আগের মেয়রও আমি কান্নাকাটি করতে দেখেছি, হ্যাঁ, পরের এই যে মেয়রও ঈদ, কান্নাকাটি করতে দেখেছি। এই যে এই যে তো এই যে এই যে ওদেরও এই যে কান্নাকাটি করতে আমি এই দেখেছি। যে ঈদ হুম হুম হুম। মানে ইসলাম ধর্মের খুব বড় একটা মানে অনুষ্ঠান। অনুষ্ঠান। জি জি। আপনি জিজ্ঞাসা করেন, আমার এখনো জানা মতে আমি গত 2 দিন 3 দিন আগ পর্যন্ত জানি হুম হুম। যে ইয়ে পাইনি, বোনাস পাইনি, বোনাস পাই। বেতনও পাইনি। আচ্ছা আচ্ছা। এই বাস্তবতা পৌরসভার আছে, হুম হুম ঠিক আছে? এই বাস্তবতায় পৌরসভা চলছে, আয়ের চেয়ে ব্যয় বেশি। হুম এই বাস্তবতায় যখন পৌরসভা চলছে, সেই পৌরসভার অধীনে যে সমস্ত কর্মকাণ্ডগুলা প্রতিনিয়ত পরিচালিত হওয়া উচিত, হুম হুম। সেই কর্মকাণ্ডগুলা ব্যাহত হচ্ছে। শুধুমাত্র আপনার বর্জ্য ব্যবস্থাপনা না, হুম। নানান অব্যবস্থাপনা আছে, যেগুলো আপনার প্রশ্ন নাই দেখে আমি সেই লাইনে আচ্ছা যাচ্ছি না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি পরের প্রসঙ্গে চলে যাই, খুব ছোট ছোট করে জি জি প্রসঙ্গগুলো জি আমি শুধু টাচ করে চলে যাব, জি আমাদের সময় অনেক পার হয়ে গেছে। আচ্ছা, এবারে হচ্ছে যে ইতিহাসের মানে মানে বাজেট আজকে প্রকাশ হয়েছে, 4টার সময় প্রকাশ হয়ে গেছে হুম, বিটিভিতে এবং বাংলাদেশ রেডিওতে সম্ভবত এটা লাইভ দেখানো হচ্ছিল। হুম, এটা হচ্ছে যে বাজেটে কিছু কিছু পণ্যের দাম কমছে এবং কিছু কিছু পণ্যের দাম বাড়ছে। পণ্য দাম কমার ভিতরে আছে আইসক্রিম, বাস, মাইক্রোবাস, লবণ, চিনি, সিরিজ কাগজ, ক্রিকেট ব্যাট, মাখন, পোড়া মাটির প্লেট, পচনশীল ও উপাদানে তৈরি গ্লাস, প্লেট, বাটি ইত্যাদিগুলো, এগুলো দাম কমবে পণ্যের দাম। এবং বাড়তে পারে হচ্ছে ফ্রিজ, এসির দাম বাড়তে পারে, মোবাইল ফোনের দাম বাড়বে, আহ টেবিল ওয়্যারের দাম বাড়বে, সুতা, রড, হেলিকপ্টার, এটা দরকার ছিল না, হেলিকপ্টার, কসমেটিক্স, বিদেশি চকলেট, খেলনা, মার্বেল গ্রানাইট, মোটর, কাঁটাতার, সব ধরনের স্ক্রু, নাট, বল্টু, ইলেকট্রনিক লাইন, হার্ডওয়্যার, পোল ফিটিং, স্কেপ কপি পেপার, তারপর ডুপ্লিকেট বোর্ড, প্লাস্টিকের তৈরি ওয়ান টাইম গ্লাস, বাটি, প্লেট ইত্যাদি, তামাক বীজ, মোটরসাইকেল ও সাইকেলের যন্ত্রাংশ, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের ফুড সাপ্লিমেন্ট, বেভারেজ আইটেম এবং দরজার তালা ইত্যাদির দাম বাড়বে। তো এখানে দেখা যাচ্ছে যে আপনার গৃহ নির্মাণের বা ইলেকট্রনিক পণ্যের দামগুলো বেড়ে যেতে পারে। তো সরকার কি চাচ্ছে যে একটু মানুষ ঘর বাড়ি দেখেন, কম বানায়? বাজেট নিয়ে কথা বলার জন্য যে বিশেষায়িত মানুষ হওয়া দরকার, আমি তার আচ্ছা, এক সেটা আপনি না, পার্সেন্টও না, আপনি আচ্ছা আচ্ছা। আমি সেটা সেই মানুষ না। হুম তবে হুম এইটুকু জানি হুম হুম। যে 54 বছরে 54টা বাজেট জি দেওয়া হয়েছে, জি। 54টা বাজেট। হুম হুম এর মধ্যে 13 জন অর্থমন্ত্রী অথবা অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত হুম হুম কর্তৃপক্ষ হুম হুম। এই 54টা বাজেটের সাথে যুক্ত। আচ্ছা। সেই তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে হুম হুম সালেউদ্দিন আহমেদ পর্যন্ত যে বাজেট আজকে পেশ করলেন হুম হুম। অর্থ উপদেষ্টা, জি তাই নয় কি? জি। এই বাজেটটা পেশ হলো। আমরা কি দেখি বাজেটে? আমরা সাধারণত বাজেট দেখি, যিনি সরকারে থাকেন তিনি বলেন যে আমরা একটা জনবান্ধবপূর্ণ বাজেট আমরা হুম হুম হুম। পেশ করলাম। পেশ করলাম। জি। যিনি বিরোধী দলে থাকেন হুম হুম তিনি কি বলেন? হুম তিনাদের বক্তব্য হচ্ছে জনগণের বিপরীতে দাঁড়িয়ে, হুম জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে একটা উচ্চভিলাষী বাজেট সরকার ইয়ে করলো, হুম। জি। প্রকাশ করলো, হুম 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 বাস্তবায়ন করতে যাচ্ছে, ঠিক হুম আছে? হুম। একটা উচ্চভিলাষী বাজেট। জি, লাক্সারি। আবার আচ্ছা। সেই সরকার যিনি ওই কথা বললেন, হুম হুম সেই সরকার যখন ক্ষমতায় যান, সেই সরকার কিন্তু আবার ওই একই ধারাবাহিকতায় হ্যাঁ হ্যাঁ। উনি কিন্তু বাজেট করেন। আমার বাজেট সম্পর্কে এদেশের নাগরিক হিসেবে আমার এটা অবজারভেশন। না, এটা এটা তো ভেঙে ফেলা হয়েছে আজকে মিরপুর প্রতিদিনেও, এটা বলা হয়েছে যে এই রেকর্ডটা ভেঙে দাঁড়ান দাঁড়ান, আমি আমি এবারে বলছি নাকি আমি বলছি ন্যায্যতার ভিত্তিতে করা আমি হচ্ছে। বলছি যে হুম আমরা এই গত রেজিমের যে গভর্নমেন্ট, সেই বাজেট নিয়ে অনেক বক্তব্য শুনেছি। এটা কোনো বাজেটই না, হুম এত উচ্চবিলাসী বাজেট। হুম ওনারা সর্বশেষ বাজেট করে থুয়ে গেছিলেন 2024-25 অর্থ বছরের। হুম। জি হ্যাঁ, জি। কত ছিল? 7,97,000 কোটি টাকার বাজেট, হুম ঠিক আছে? আজকে এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট যে বাজেট করছেন, কত টাকার বাজেট? 7,90,000 কোটি টাকার বাজেট। হুম। 7,90,000 কোটি, 90,000। আর ওটা 97,000 কোটি টাকা হুম ছিল, হুম হুম। ঠিক আছে? আর এটা 7,000 কোটি টাকা কমেছে, কমেছে।
ঠিক না আছে? এটা তো নরমালি বাড়ানো হয় আপনার আচ্ছা হলো, দেখতেছিলাম যে আচ্ছা হলো। একটা আনুমানিক হারে হুম, বাড়ানো হয় প্রতি হ্যাঁ, বছর। এবার কিন্তু ওটা তো বাড়ানো হয় হুম। নাই, বরঞ্চ আরো এটা কমানো খুব হয়েছে। বেশি একটা, এইটা বললাম তা, হুম, একটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের খুব বেশি খুব বেশি সব দিকে নজর দিয়ে কাজ করার কথাও না। হুম, হুম, তারপরে উনি একটা বাজেট দিচ্ছেন, সেখান থেকে 7,000 কোটি টাকা কম দিয়েছেন। ওনার একটা বিশেষত্ব থাকা দরকার, হুম, ঠিক হুম, আছে, উনি রেখেছেন, আচ্ছা ওনারা রেখেছেন। আচ্ছা আচ্ছা। আমি বললাম তো, প্রথমে আমি বলেছি বাজেট সম্পর্কে আলোচনা করার মতো ধৃষ্টতা আমার নাই, নিশ্চয়তা আপনার নাই, আমার আচ্ছা নাই, আচ্ছা। কিন্তু একটা নাগরিক হিসাবে আমার একটা মূল্যায়ন আছে। আমি যেটুকু ওই যে বললাম, আমি সব কিন্তু শুনে আসছি। হুম, যে গভর্নমেন্ট যে বিরোধী দলে থাকা অবস্থায় যে রাজনৈতিক দলগুলা সমালোচনা করে বাজেটের, তারা আবার যখন ক্ষমতায় যায় তারা কিন্তু একই কাজটা করে। ইভেন আমি এটা পর্যন্ত শুনলাম যে আমাদের 1 কিলোমিটার রাস্তা, গত রেজিমের যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্ট 1 কিলোমিটার রাস্তা যে হারে মানে যত টাকায় করতেন, এখন ইন্টারিম গভর্নমেন্টের সময় সেই টাকাটা তার চেয়ে বেশি। অথচ আমাদের বিভিন্ন ভাবে উদাহরণ দেওয়া হতো, এটা ইন্ডিয়াতে এত টাকা, পাকিস্তানে অত টাকা, এটা ভিয়েতনামে এত টাকা, হুম, ঠিক হুম, আছে, ইউরোপে এত টাকা, বাংলাদেশে এত টাকা, ঠিক আছে। তাহলে যদি ব্যাপারটা এমন হয় তাহলে এটা কিন্তু বাড়লো আরো, হুম, সমালোচনা কিন্তু ছিল। হুম, জি, এখন এই বাজেটের বিশেষত্ব হচ্ছে, আমি এই ডাক্তার দেবপ্রিয় ভট্টাচার্য, উনাকে উনাকে যদি কোড করে আমি কথা বলি, তাহলে আমি দুই কথা বলতে পারি। সেটা হচ্ছে, উনি বলছেন অত্যাচারের কর বা দুর্নীতির কর নামে রাজস্ব আইন হিসাবে, রাজস্ব আহরণ হিসাবে হুম, হুম, আনতে পারলে নৈতিক অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখা সম্ভব হতো। হুম, হুম। কিন্তু ন্যূনতম আয় তো আবার আমি, আয়কর তো আবার 5,000 টাকা না করে। না, আমি বলি, হুম, উনি হুম, যেটা বলছেন, হুম, এখানে দুর্বৃত্ত আছে, কর ফাঁকি দেওয়ার ইয়ে আছে, টাকা পাচারকারী আছে, হুম, 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 হ্যাঁ, হুম, এই ধরনের দুর্বৃত্তদের বসবাস তো এদেশে আছে। আছে আছে। এখন যদি সেইগুলা যদি কোনো একটা ইয়ে বাজেয়াপ্ত করতো, তাহলে সেটাকে যদি রাজস্ব খাতে সেটা যদি করের হুম, হুম, অধীনে যদি নিয়ে আসতো, হুম, হুম, জাতীয় রাজস্বে যদি যুক্ত করতো, হুম, তাহলে এটা ভালো হতো। মানে আমার এটা মনে হলো কেন, হুম, যে আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে হুম, হুম, যেটা আকাঙ্ক্ষা ছিল, হুম, সেই আকাঙ্ক্ষা সত্যিকার অর্থে, যে এই দুর্বৃত্তায়িতদের বিরুদ্ধে, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে, হুম, টাকা লুটপাটকারী এবং অবৈধভাবে যে টাকা পাচারকারী, হুম, এদের বিরুদ্ধে ব্যবস্থাটা ছিল এই এদেশের জনগণের একটা মৌলিক চিন্তা ছিল, হুম, যে এইটা হওয়া উচিত, হুম, 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 এইটা হওয়া উচিত। হুম, তাহলে ওখান থেকে এটা যদি এখানে যদি নজরদারি করতো, হুম, তাহলে দেবপ্রিয় বাবু যে কথাটা বলছেন, যে এখান থেকে একটা যদি বাজেটে, এটা তো হতোই, হুম, হুম, আর একটা সুস্থ ধারার অর্থনীতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা ছিল আচ্ছা। এখানে। ওদেরকে একটা হুম, হুম, মানে ভীতিকর জায়গায় নিয়ে যাওয়া যেত, ভবিষ্যৎ অর্থনীতি হুম, একটা সুস্থ ধারার অর্থনীতিতে হয়তো বা চলতে পারত। হুম, হুম, আমি এটা বলতে চাচ্ছি। হুম, যার কারণে দেবপ্রিয় বাবুর কিন্তু এই বক্তব্যটা কিন্তু আমার ভালো লেগেছে। আচ্ছা। কিন্তু উনি বলছেন যে উনি আর এটাকে ইয়ে বলতে পারছেন না, এটা যে একটা খুব ভালো বাজেট, এটা কিন্তু উনি উনি উনিও উনি বলছেন উনি না। বলছেন না। আচ্ছা আচ্ছা। এটা গতানুগতিক বাজেট। হুম, হুম, এই জন্য বললাম যে আমি না আমি তো জানিনি বাজেট কি জিনিস, হুম, হুম, মানে এটা আমি বলতে পারবো না, ব্যাখ্যা করতে পারবো না। কিন্তু দেবপ্রিয় বাবু বলছে যে এইগুলো কিছু যদি না থাকে, উনি একটা বলছেন, সরাসরি বলছেন, খেলাপি ঋণ আদায়, পাচার হওয়া অর্থ ফেরত, হুম, করের আওতা বাড়ানো, হুম, এ তিনটেই নাই। জব্দকৃত সম্পদ বাজেটে যোগ করলে নতুন চমক হতে পারত। হুম, আপনি হুম, কোন হুম, সম্পদই জব্দ করলেন না, কিচ্ছু করলেন না। হুম, আপনার যে অভ্যুত্থানের মূল যে মানে কনসেপ্ট, হুম, আপনি ওই লাইনেই হাঁটলেন না। তাহলে এই বাজেটে কিন্তু কোনো চমক নাই, এটা না, উনি না। বলতে চাচ্ছেন। আচ্ছা আচ্ছা। এটা আমার ভালো লেগেছে। হুম, হুম, তাছাড়া ওই পুঁজিবাদী ব্যবস্থায়, হুম, ধনতান্ত্রিক একটা ব্যবস্থায় এই 54 বছরের বাজেট, হুম, আমি নাগরিক হিসাবে আমার মূল্যায়ন হচ্ছে, এখানে সাধারণ জনগণের বাজেট বলে কোনো বাজেটকেই আমরা অন্তত দেখিনি। আচ্ছা, এটা জনবান্ধব বলা যায় না, তাই না, তো? এটা বলতেছেন। না। আচ্ছা, কয়েকটা আপডেট আছে। সেটা হচ্ছে যে আয়কর ন্যূনতম করা হয়েছে 5,000 টাকা, হুম, এবং নতুন যারা আয়কর দিবেন বা নতুন যারা রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য 1,000 টাকা করা হয়েছে। আর হচ্ছে ব্যাংকে আমাদের 1,00,000 টাকা, মানে পুরো বছরে কোনো এক সময় যদি 1,00,000 টাকা আপনি ব্যাংকে ব্যালেন্স হয় আপনার,
তাহলে হচ্ছে আগে 150 টাকার এক্সাইজ ডিউটি কেটে নেওয়া হইতো। হুম। হ্যাঁ, এটা হচ্ছে যে 1 লাখ টাকা থেকে এটা 3 লাখ টাকায় করা হয়েছে, যে 3 লাখ টাকার আগ পর্যন্ত আহ, ওই ইয়েটা কাটবে না, এক্সাইজ ডিউটিটা কাটবে না। হুম। এটা আপডেটে এসছে, এই দুটো আপডেট। যেহেতু অর্থনীতি নিয়েই কথা হচ্ছে, একটা ছোট্ট তথ্য আমি দিয়ে রাখি যে নিউজ 24 এর একটা নিউজ ছিল, গভর্নর একটা কথা বলেছিলেন যে জুলাইয়ের মধ্যে 6টি দুর্বল ব্যাংক একীভূত হচ্ছে। হুম। গভর্নর সাহেব বলেছেন এটা 27শে মে 2025 সালে। এখানে বলা হচ্ছে যে 6টি ব্যাংক একীভূত হবে, মানে একটা বানানো হবে। সেটা হচ্ছে যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। ন্যাশনাল ব্যাংক নিয়ে প্রশ্ন উঠেছে পরবর্তীতে, যে ন্যাশনাল ব্যাংক তো ইয়ে না, শরিয়া ভিত্তিক কোনো ব্যাংক না, যে কারণে এদের সাথে হয়তো বা মার্জ হবে না, বা কোনো অন্য কোনো একটা সিদ্ধান্ত আসবে ন্যাশনাল ব্যাংক নিয়ে। তাছাড়া 5টা ব্যাংকে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক এবং এক্সিম ব্যাংকে এক জায়গায় একই, মানে সরকার হচ্ছে এই এই মাস এবং আগামী মাসের ভিতরে তাদের নিজস্ব মালিকানায় নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এটার স্বাস্থ্য ঠিক করবে, একীভূত করবে, করে আবার বিদেশি বিনিয়োগ নিয়ে এসে মানে ওটাকে আবার আবার অন্য মালিকানায় ব্যাংকটা ছেড়ে দিবে। একটা হয়ে যাবে, মানে 5টা বন্ধ হয়ে একটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আহ, এই যে ব্যাংক কোম্পানিগুলো এমনি লসে আছে। এখন লসের জিনিস যত টানবেন তত লস হয়, নাকি এটাকে বন্ধ করে সরাসরি বন্ধ করে দিলে ভালো হয়? আমি আপনাকে ব্যাংক নিয়েও সেই একই কথা বলি যে বলবেন যে আপনি যে আমি তো আসলে অর্থনীতিবিদ না। না, আমি ব্যাংক নিয়েও কথা বলতে পারবো না, তবে আমি বাস্তবতা নিয়ে কথা বলতে পারি। একটু বলেন। আমি অগ্রণী ব্যাংকে বসা আছি। ওকে। অগ্রণী ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছে। আচ্ছা। আমি ওই অ্যাকাউন্টে লেনদেন করি। ওকে। বসে থাকা অবস্থায় বেশ হুম কয় মাস ধরে হুম হুম। আমি যেটা লক্ষ্য করেছি, আচ্ছা। ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, হুম হুম হুম। এই ব্যাংকের যে চেকগুলা, আচ্ছা। যে সমস্ত গ্রাহকগুলা অগ্রণী ব্যাংকে নিয়ে আসলো, হুম হুম হুম। একটা চেকও কিন্তু অগ্রণী ব্যাংক গ্রহণ করছে না। আচ্ছা। অগ্রণী ব্যাংক যখন গ্রহণ করছে না, তখন ওই পার্টিগুলো তো আবার তাদের অ্যাকাউন্টেই, কিন্তু অ্যাকাউন্টের বিপরীতে সেই চেক জি দিচ্ছে, জি জি জি। তাই তো? জি। ব্যাংক সেই চেক গ্রহণ করছে না, কি বলছে হুম যে একটা চেকও ক্যাশ হচ্ছে না। হুম 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 একটা চেকও, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের একটা চেকও ক্যাশ হচ্ছে না। সেটা 20,000 টাকা হোক, 1 লাখ টাকা হোক, হুম। ক্যাশ হচ্ছে না। তা আপনাদের এই চেকটা নিয়ে আমরা কি করব? আমি আমি এটা বুঝি হুম হুম হুম। যে তাহলে একটা ব্যাংকের চেক আর একটা ব্যাংক নিচ্ছে না, যে সে যখন এটা ওই তার গ্রাহকের অ্যাকাউন্টে হুম হুম। অ্যাডজাস্ট করবে টাকাটা, জি। ঠিক আছে, সে করতে পারছে না। হুম হুম তাহলে ওই ব্যাংকটার শারীরিক অবস্থা হুম। কি, ওই ব্যাংকটা কি পরিমাণ রুগ্ন হয়েছে, জি। এটা বোঝা যায়। হুম হুম। আমি ব্যাংকিং ব্যবস্থা না বুঝলেও আমি এটা বুঝি বুঝেন যে যে আপনি ওই গ্রাহক ব্যাংক হিসাবে টাকা দিতে পারছে টাকা না। দিতে পারছেন না। তাহলে একটা যখন একটা সাধারণ নাগরিক, আমরা হুম হুম আমরা যখন একটা ব্যাংকে টাকা রাখি, টাকা লেনদেন করি, আমার টাকার যদি নিরাপত্তা না থাকে, হুম 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 আমার তো চিন্তার জায়গা হচ্ছে ওইটা। হুম। না, এখানে গভর্নর সাহেব উনি জি, আমি শেষ আশ্বস্ত করি। করেছেন। আচ্ছা, আমি শেষ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে যখন যখন আমার টাকার নিরাপত্তাহীনতায় পড়ে যায়, হুম। আমাকে যে গভর্নরই উনি আমাকে আশ্বস্ত করেন না কেন, হুম হুম। আমি সেই টাকাটা না পাওয়া পর্যন্ত আমি রাতে আশ্বস্ত ঘুমাবে হব না, না। রাতে ঘুমাবে না। আমি কখনোই ঘুমাইতে পারবো না। এটা রাতে ঘুমাবে। অর্থনৈতিক একটা ব্যাপার, হুম হুম তাই নয় কি? আমি ঘুমাইতে পারবো না। এখন এই ধরনের একটা রুগ্ন ব্যাংক দেখলাম কি, কিছুদিন আগ পর্যন্ত ওই গত রেজিমের গভর্নমেন্টও থাকাকালীন হুম হুম। যে কিছু রুগ্ন ব্যাংকে ভালো ব্যাংকের সাথে মার্চ করাতে মার্চ করা যায়। জি চেয়েছে না, জি। সেই ভালো ব্যাংকগুলো নিতে চাইনি, বলছেন যে না, আমরা নিব না। হুম। না, মার্জ হবে, মার্জ না না, এখনো সেটা মার্জ। আলাদা কথা, জি। কিন্তু সে কিন্তু মার্চ মানে নিতে চায়নি তারা। হুম হুম যে আমরা এই ধরনের একটা লাইবিলিটিস কেন নেব, আমার তো রেপুটেশন ভালো, আমি তার মতো একটা ব্যাংককে নিয়ে আমি তো বিপদগ্রস্ত হব। আমরা এই ধরনের আলোচনাও পত্রপত্রিকায় দেখেছি, দেখছি। আচ্ছা। টেলিভিশনের নিউজও শুনেছি, হুম। এবং টেলিভিশনের টক শো গুলাতেও শুনেছি। জি। তাহলে আলটিমেট এই যে ব্যাংকগুলা রুগ্ন হলো, এই ব্যাংকগুলা কি একা একই রুগ্ন হলো? না, অনেকগুলো হয়নি। কারণ ছিল, অনেকগুলো অনেক পিছনে কারণ ছিল। কারণ ছিল। তাহলে সেখানে অন্যায় ভাবে সেখান থেকে টাকা
লোন নেওয়া হয়েছে, হুম হুম তাই না? হুম। আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকা হুম। সেখান থেকে নিয়েছে। অমুক চেয়ারম্যানের আত্মীয়, অমুক চেয়ারম্যানের আত্মীয়, অমুকের অমুক অমুক ডিরেক্টরের আত্মীয়, হুম হুম। তাই নাকি? অমুক রাজনৈতিক নেতা। না, ওই 5টা ব্যাংকই কিন্তু একটা গ্রুপে ছিল। 5টা ব্যাংকই হচ্ছে আপনার এসএলএম গ্রুপে ছিল। হলো, চারটে তাই 5টা তো ব্যাংকই। বলছি। জি আর জি এস জি। আলমের অবস্থা তো আর বলার কিছু নাই। এস হুম। আলমের এই ইতিহাস তো মেহেরপুরের এই বাংলাদেশের বাংলাদেশের সব জনগণই সবাই জানে। সবাই কম তো বেশি এখন জানে। এই বাস্তবতায় এই ব্যাংকগুলাকে আসলে গভর্নমেন্ট কি করবে? হুম আমার কনসার্ন হচ্ছে যে আমানতকারী যারা, তারা কবে এখান থেকে মুক্তি পাবে, এটা হচ্ছে আমার চিন্তা না, উনি নাগরিক উনি হিসাবে। আশ্বস্ত করেছেন যে খুব দ্রুতই এই মার্জ হুম মার্জ করা ইয়েগুলো, হুম এগুলো গ্রাহকের যে আমানত আছে, হুম আমানতগুলো আমানতের জায়গায় থাকবে। উনি হুম আশ্বস্ত করেছেন যে গ্রাহক লেভেলে কোনো প্রবলেম হবে না। হুম। ওই সাময়িক যেটা একটা প্রবলেম হবে, পরবর্তীতে উনি খুব এবং দ্রুতই আপনি আবার এটাকে দেখবেন, আবার রিলিজ করে দিবেন। আপনি আবার দেখবেন, মার্কেটে আপনি নিয়ে এনে দেখবেন দিবেন। হুম এগুলো সাধারণত হয়ে গেলে হয় কি, হুম ব্যাংক যখন এই ধরনের একটা দেউলিয়ার জায়গায় চলে যায়, হুম তখন হয় কি, আমার অ্যাকাউন্ট থাকলে ওই যেমন গভর্নর জেনারেল এটা করেছেন, আশ্বস্ত করেছেন, হুম হুম আমি চেষ্টা করব, আমি আস্তে আস্তে টাকাটা উত্তোলন করেই ফেলবো সেখান থেকে। হুম আমি কিন্তু ওই ব্যাংকে থাকবো না আর। হুম। ওই ব্যাংক চাইলেও হাঁটতে পারবে না খুব বেশি। না না, এইভাবে অনেক ব্যাংক ঘুরে এসছে, আচ্ছা যেমন ঘুরে আসুক, সিটি সিটি ব্যাংক ঘুরে ঘুরে এসছে, আসুক, অনেকগুলো ব্যাংকে তো আবার ঘুরে আচ্ছা এসছে। ঘুরে আসতেই পারে, হুম হুম আমি সেটা বলছি নি। হুম হুম। আমি বলছি যে এই অনেক অ্যাকাউন্ট হোল্ডার হ্যাঁ হ্যাঁ। ওখানে থেকে ওখানে থাকবে না, হ্যাঁ, ওখান থেকে সরে আসবে, ওখান থেকে আবার সরে আবার আসবে, আস্থার জায়গা হয়তো আবার তৈরি নতুন হবে। কোনো, হ্যাঁ, আবার আস্থার আস্থার জায়গা, জায়গা তৈরি এই হবে, তৈরি আস্থার হয়ে জায়গা আবার ঘুরে তৈরি আসবে। হতেও সময় লাগবে, জি। সময় লাগবে। কিন্তু আমার প্রান্তিক যে সমস্ত মানুষগুলা, হুম হুম। এই প্রান্তিক মানুষগুলা যেন কষ্ট না পায়, আমি ব্যক্তিগতভাবে আমার চাওয়া ওইটুকুই। আর আচ্ছা ব্যাংকিং ব্যবস্থা, তিনারা যারা আসলে বড় বড় রাঘব বোয়াল আর এই লাইনের যারা মানে বিশেষায়িত মানুষ, ও তিনারা বুঝে নিকা আচ্ছা যে আসলে আচ্ছা। এই কোন ব্যবস্থাপনায় যাবেন ওনারা। হুম হুম। আচ্ছা, বলেন। আমার নিউজ 24 এর আরেকটা নিউজে আমার জি। নজর যায়, সেটা হচ্ছে যে দেশে আসছে ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে। হুম গুগল পে বাংলাদেশে আসতেছে। হুম তো ভারতে যেরকম ওই যে সবকিছুতে পেমেন্ট করা যায়, যে সবজি বাজারে যাচ্ছেন আপনি, হুম। চায়ের দোকানে যাচ্ছেন, রিক্সাওয়ালা, তারপরে বিভিন্ন ব্যবসায়িক লেনদেনের জন্য গুগল পে মানে ইউজ সেই করা যাচ্ছে। ক্যাশলেস কারেন্সি। ক্যাশলেস কারেন্সিতে বা ডিজিটাল কারেন্সিতে হুম আমরা চলে যাচ্ছি। এইটা ওনারা এই বছর এই মাসেই ওনারা কার্যক্রম শুরু করবেন। হুম। তো এতে ধারণা করা হচ্ছে যে বিকাশ বা মানে এমএফএস যে ইয়েগুলো আছে, কোম্পানিগুলো আছে, এরা খুব ভালো ধরনের ইয়ে মানে প্রবলেমের ভিতরে পড়বে, ব্যবসায়িক প্রবলেমের ভিতরে। কারণটা হচ্ছে যে বিকাশে তো হাজারে একটা খরচ আছে, আর এর কিন্তু হাজারে ওইভাবে খরচ থাকবে না, হয়তো ট্রানজেকশন প্রতি 5 টাকা 10 টাকা এরকম থাকবে, মানে অন্তত বিকাশের মতো থাকবে না। হুম। কারণ বিকাশটা টিকে থাকতে হলে হয়তো বা তাদের রেট গুলো কমায় নিয়ে আসতে হবে, বা একটা সামঞ্জস্যতার মধ্যে আনতে হবে। তো বোধহয় ইন্ডিয়াতে গিয়েও আপনি এই এক্সপিরিয়েন্স গুলো করেছেন। মানে ইয়েটা কি ইউজ করা হয়েছে, গুগল পে এরা কি ইউজ করা হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক্সপিরিয়েন্স? কিন্তু আমাদের দেশে কি আসলে এই, আপনি একদম সবজি বাজার পর্যন্ত কি নিয়ে যেতে জি, পারবেন? গুগল পারবে। হুম। গুগল পারবে। আচ্ছা গুগল গুগল পারবে। পারুক, তার ট্রাস্টের জায়গাটা গুগল আছে। পারুক, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আবারও সেই আমার অভিজ্ঞতা থেকে বলতে মানে হবে। এটা বিকাশও পারতো। হুম। বিকাশও তো বড় কোম্পানি। বিকাশও আলি 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 টাকা লেনদেন একটা জিনিস, আর আলিবাবার আপনি একটা ক্যাশ প্রতিষ্ঠান। পেমেন্ট দেওয়া আর একটা হুম জিনিস। হুম। ঠিক আছে, আমি তো এটা। বিকাশে কেন আমরা মানে ওই জায়গাতে যেতে পারলাম না, কারণ হচ্ছে হাজারে একটা খরচ আছে, হুম এবং খরচের অ্যামাউন্টটা কিন্তু অনেক বড়। একটা মানুষ বা একটা ব্যবসায়ী 1,000 টাকার মাল বেচা কেনা করে ওই 20 টাকা মতোই লাভ হয়। হুম। তো ওই 20 টাকায় যদি আবার মানে পেমেন্ট গেটে কেটে নেয়, তাহলে একটা ব্যবসায় কিছু থাকে না। এখন যে নাগরিক, কারণে হচ্ছে যে আমরা কিন্তু বিকাশের উপরে 100%, আমি ব্যবসায়িক হিসাবে বিকাশের উপরে আমি 100% নির্ভর করতে পারি না, আমি ব্যাংকের উপরেই নির্ভর করতে হয়েছে। কিন্তু যখন গুগল পে চলে আসবে, গুগল পে তো খরচ কম, হুম, গুগল পে সবাই ব্যবহার করবে। ইভেন কি আমার বাইরের যে ক্লায়েন্ট গুলো আছে তারাও ব্যবহার করবে, আমাকে পেমেন্ট দিতে পারবে। তার মানে হচ্ছে যে আমরা ফ্রিল্যান্সার যারা আছে, যারা বাইরে থেকে টাকা নিয়ে আসতেছি, মানে তাদের নিয়ে আসার জন্য সহজ হবে। এবার হচ্ছে লোকালি ব্যবহার করার জন্য সহজ হবে, যেহেতু ট্রানজেকশন কস্ট খুব কম। এখন আমাদের দেশের যে জনগণ, আমাদের ব্যক্তিগতভাবে হুম আমাদের যে মান, হুম আমরা যে মানে দাঁড়িয়ে আছি, হুম। এখন এই মানে আমরা কতটা হ্যান্ডেলিং করতে পারবো, না, এটাও এটা একটা পারবো, ব্যাপার। এটা আমরা যারা বিকাশ ইউজ করতে পারি, হুম। বিকাশের থেকেও সিম্পল, বিকাশের থেকেও এটা সিম্পল। বিকাশের থেকে ধরেন আপনি বিকাশে কি ইউজ করছে, বিকাশে মানে তো বিকাশে তো আমরা ওই যে কিউআর কোড। টাকাটাই শুধু আচ্ছা। লেনদেন করছে। আপনি হ্যাঁ। দেখবেন এই কিউআর কোড দিয়ে যারা বিকাশ হুম পেমেন্ট দিতে যাচ্ছে, হুম তার হুম সংখ্যাও কিন্তু খুব কম। হুম আপনি এটা এটা কিন্তু একটা শ্রেণীর উপরে, হুম। একটা শ্রেণী কিন্তু আসলে
এটাকে ব্যবহার করছে। হুম, হুম, কিন্তু আমি বলছি আমার প্রান্তিক জনগোষ্ঠী তারাও কিন্তু বিকাশের টাকা লেনদেন করছে, জি, এতদূর পর্যন্ত ওরা করতে পারে। কিন্তু হুম, এই পেমেন্ট, পেমেন্টে এই একটু এই একটু একদম এই ইয়ে যে আছে, বলছি হ্যাঁ যে হ্যাঁ, পেমেন্ট, ক্যাশ পেমেন্ট না দিয়ে হুম, আপনি যে এই যে ইয়েতে গুগল ইয়ের অ্যাপস এর মাধ্যমে আপনি যে পেমেন্টটা দিবেন, হুম, ঠিক হুম, হুম, আছে, হুম, হুম। এই ক্যাশলেস এই অবস্থার জন্য আমরা নাগরিক কতটা প্রস্তুত হয়েছি, এটা এটা একটা নিয়ে আপনার বড় প্রশ্ন আছে, কোশ্চেন। আপনার হ্যাঁ, এটা কোশ্চেন একটা আছে। বড় কোশ্চেন। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে আরেকটা নিউজ ছিল। নিউজটা হচ্ছে অবজারভার থেকে নেওয়া। গতকালকে নিউজ ছিল। সেটা হচ্ছে যে ব্যস্ত সময় পার করছে মিরপুরের কামাররা। ওটা আচ্ছা। হয়তো বা আপনাদের এখনো কভার করা হয়নি। সরেজমিনে দেখা যায় যে মানিকদিয়া ১৬ টাকা, হুম। বামন্দি, গাংনী বাজার, তারপরে হচ্ছে আমচুপি, হুম, বারাদি বাজার সহ বিভিন্ন বাজারে হুম, কামারশালায় কামাররা বিরতিহীনভাবে কাজ করছেন। আহ, ঈদ উপলক্ষে মুসলমানরা কোরবানির পশু জবাইয়ের জন্য ছুরি, দা, হুম, বটি সহ প্রয়োজনীয় সামগ্রী লোনা পানিতে শান দেওয়া এবং নতুন কিছু কেনা নিয়ে ব্যস্ত সে লক্ষ্যে কামাররা। এবং কোরবানির ঈদ আসলে পুরো বছরের অর্থ পুষিয়ে নেন বা পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন। আহ, এটা নিয়ে কি দেখা হয়েছিল বা কিভাবে দেখছেন বিষয়গুলো? এই কোরবানির সময় আসলে হুম, কামারদের এটা নিয়ে আসলে আমরা মনে হয় আমাদের কিছু সিজন ওয়ারি আমাদের কিছু নিউজ থাকে। হুম, 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 হুম। কোরবানির আগে গণমাধ্যমের আহ, কর্মীরা হ্যাঁ, এটা এটা কামারদেরকে নিয়ে একটা দেয়, একটা আপনি একটা সারা নিউজ থাকে। বছরে জি জি। আপনি কামারদের নিয়ে নিউজ পাবেন না, এটা আসা মানে আমি বুঝেছি এই যে কোরবানি কোরবানি আসছে, ঈদ চলে কোরবানি এসেছে। আসছে, তাই আচ্ছা, না? জি জি জি। এখন হুম, কোরবানির সময় তো সত্যিকার অর্থে এই দেশের মানে মুসলিম অধ্যুষিত একটা দেশ, তাই না? জি জি বলা হয় 90%-এর উপরে জি মুসলিম, তাই জি। না? সেক্ষেত্রে এই যে যে পরিমাণ আপনার পশু কোরবানি হয়, এটা একটা অনেক আহ, বড় একটা যজ্ঞ কিন্তু। জি জি। এটা যেমন আপনার কামাররা ব্যস্ত হয়ে যায়। কেন ব্যস্ত হয়? ব্যস্ত হয় আসলে এই কোরবানিটা কনফার্ম করার জন্য যে ছুরি বটি দরকার, হুম, হুম, সেগুলো তো লাগেই, হুম। তাই না? তো তার জন্যই তাদের এই ব্যস্ততা, তাদের এই ব্যস্ততা তাদের এই বছর ব্যস্ততা ঘুরে। জি বছর জি ঘুরে। জি জি। তাছাড়া অন্যান্য ঈদের সময় সেটা কসাইদের আসলে যতগুলা কসাইদের লাগে, একটু একটু লাগে কিন্তু তাছাড়া তো এদের লাগে না। সবারই তো আর না লাগে না না, তাই সবার না? লাগে না। এটা তো প্রত্যেকটা বাড়ি বাড়িতে এরকম জি এই ইয়ে লাগে, জি। যার কারণেই তাদের ব্যস্ততা। এটা একটা কামার হিসাবে যারা এই ব্যবসাটার সাথে যারা যুক্ত, হুম এই হুম শিল্পটার সাথে যারা যুক্ত, হুম। তারা তাদের এই ব্যস্ততা থাকে। আচ্ছা। পাশাপাশি এখানে আরেকজনদেরও ব্যস্ততা থাকে। আপনি দেখবেন যে ঢাকাতে বিশেষ করে হুম খুব নির্ধারিত কিছু মহল্লা আছে বা হুম বাড়ি আছে, এরা প্রতি বছর ওইখানে ওই কোরবানি কনফার্ম করতে যায় আর কি, জবাই এর কাজ, ছেলার কাজ। এটা উত্তরবঙ্গ বা আমাদের এই হুম হুম ফরিদপুর অঞ্চল, হুম। আমাদের এই অঞ্চল থেকেও অনেকে যায়। আচ্ছা। সেটাও একটা মানে শ্রমিক হিসাবে তারা শ্রমিক যায়। হিসেবে তারা যায় ওইটা। 3 দিন থাকে, মানে হুম, 3 দিন যে কোরবানি দিয়ে জি। তারা 3 দিন থাকে এবং তারা বেশ বড় অঙ্কের একটা টাকা আয় রোজগার করে। রোজগার তো করে। তারই অংশ হিসাবে হুম, কামারদের এই অস্ত্রপাতি এটা হুম। বিচ্ছিন্ন কোনো বিষয় না, এটা প্রতি বছরই এদের লাগে, এটা চলে এটা এবং এটা আপনাদের লাগে, নিউজও হয়। আমাদের একটা আপনাদের নিউজ হয়, নিউজও হয় একটা করে। সেই আর কি। আচ্ছা, আমাদের লাস্ট টপিক আজকের জন্য সেটা হচ্ছে যে ঈদুল আজহায় সংবাদপত্রে ৫ দিন ছুটি থাকবে। হুম, বাংলা ভিশন করেছে এটা ২৮শে মে ২০২৫। হুম। এবার কেন জানি মনে হচ্ছে এই ঈদে প্রত্যেকে প্রাইমারি স্কুলের ছুটির মতো ছুটি দেওয়া হচ্ছে। আমি আমার জ্ঞানত আমি কখনো দেখি নাই যে মিডিয়া হাউস গুলোকে এতদিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। বিষয়টাকে কিভাবে দেখছেন আর এই সময়টা আপনি কিভাবে কাটাবেন? সরকার যখন সরকার যখন 10 দিন ছুটি ঘোষণা জি করে, এটা একটা সিগনিফিকেন্ট জায়গা, তা জি। 10 দিন। ব্যাংক হ্যাঁ, ব্যাংক স- ১০ দিন ছুটি। 10 দিন ছুটি আবার সেটাকে অ্যাডজাস্ট করলো কি দুইটা দুইটা আহ, শনিবারে ব্যাংক দুইটা দিয়ে। বৃহস্পতিবারকে দুইটা শনিবার দিয়ে অ্যাডজাস্ট করলো, জি তাই না? জি জি। যে শনিবার, গত দুইটা শনিবারে কিন্তু অফিস হয়েছে, ব্যাংক খোলা ব্যাংক ছিল। খোলা, জি অফিস সব জি খোলা, ওপেন ডে। জি। সেটা দিয়ে 10 দিন ছুটি। এখন যখন 10 দিন ছুটি থাকে, তখন আলটিমেট কিন্তু সংবাদপত্রের সাথে যে এই শিল্পের সাথে যারা যুক্ত, হুম 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 তাই না? হুম হুম। আপনি পাবেন না, আপনি প্রেসের মানুষ পাবেন না, আচ্ছা। ওই সাথে যারা
হুম, ওই কর্মের সাথে যারা যুক্ত, হুম, হুম, আপনি সত্যিকার অর্থে তাহলে 5 দিন পেয়েছেন, 5 দিন হুম, ছুটি দিয়ে আপনি 10 দিনকে কাভার করছেন, হুম। এটাই যথেষ্ট। না, হ্যাঁ, এটা হচ্ছে যে আপনি বোধহয় আপনার সাংবাদিক অভিজ্ঞতায় এরকম ছুটি পাওয়াই হয়নি। না, এত বড় এরা- ছুটি আপনারা না, কখনোই পান না, নাই। না, না, পাওয়া আচ্ছা, যায় না। আচ্ছা, এটা সর্বোচ্চ 3 দিন থাকে, ঠিক আচ্ছা। আছে? হুম, আর এখন তো আপনার শোনেন, আমরা ছুটি পাবো না, হুম, আচ্ছা। ছুটি। আমাদের ছুটি নাই, আমাদের ছুটি নাই এই অর্থে, আচ্ছা। এই প্রিন্টিং মিডিয়ার সাথে যারা যুক্ত, হুম, প্রিন্টিং এর যে কাজটা, এটা তো আসলে এই এই অনেক, হ্যাঁ, আমি হ্যাঁ। প্রেসে পাঠালে আমার প্রেসে তো এটা তো প্রেস ডিপার্টমেন্টে জি, গিয়ে জি, প্রিন্ট করবে, জি, 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 তাই জি। তো? হুম, হুম, তো এই ওখানে যদি আমি সেখানকার মানুষ যদি না থাকে, আমি তো হুম, হুম। এটা ইয়ে করতে পারবো না। পারবেন। তাহলে আলটিমেট এই 10 দিনের ছুটির বিপরীতে হুম, ৫ দিন প্রেস চালাতেও আপনার কঠিন হবে। প্রেসের হ্যাঁ। সাথে যারা যুক্ত, হুম, হুম। তাদের তো আবেদন আছেই যে জি, জি। আমাদেরকে অন্তত এই আরেকটু সুযোগ, ছুটি দেয়া আর হোক একটু আর। ছুটি, এই হ্যাঁ, কারণে এই 5 দিন ছুটি। And আচ্ছা। এটা নোয়াব, নোয়াব করেছে। হ্যাঁ, এটা আমি নোয়াব নিউজটা একটু করেছে। পড়ি। হুম, যে ঈদুল আজহা হুম, সংবাদপত্র ৫ দিন বন্ধ থাকবে হুম, বলে ঘোষণা করেছে হুম, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হুম, নোয়াব। বুধবার ২৮শে মে নোয়াব সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত হুম, ঈদের ছুটি পালন করা হবে। হুম, ৯ তারিখ পর্যন্ত। হুম, জি। আচ্ছা। আর তাই ৬ 6 জুন তারিখ থেকে থেকে 10 তারিখ ১০ তারিখের জুন বন্ধ থাকবে পর্যন্ত পত্রিকা পত্রিকা। প্রকাশ হবে না। আর এটাই বলছি এইজন্য যে আগামী আমার এই প্রোগ্রামটা আগামী ৯ তারিখে পড়তেছে। সম্ভবত আমাকেও ছুটি নিতে হবে। হুম। আগামী সপ্তাহে আপনাদের সাথে দেখা হবে না। পরের সপ্তাহে ইনশাআল্লাহ নতুন গেস্ট নিয়ে আবার দেখা হবে। ভাই আপনি যদি কিছু বলে শেষ করেন আমরা না, শেষ করব। সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। জি। আর মেহেরপুর প্রতিদিনের আয়োজনে এই যে সংবাদ বিশ্লেষণ, মুক্ত কথা, প্রগতি, সাতকাহন, এই যে অনুষ্ঠানগুলো চলে, আমরা সাধারণত মেহেরপুরের কনটেক্সটেই সঞ্চালকরা থাকার চেষ্টা করেন যে এগুলো নিয়েই কথা বলেন, মেহেরপুরকে নিয়েই কথা বলেন। তো আশা করব যে আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে আসলে কিছু ইনফরমেশন তো পাবেনই, আপনাদের জানা অজানা অনেক তথ্য নিয়েও এখানে আলোচনা করা হয়। এই দেখতে দেখতে 6 বছর পাড়ি দিয়ে ফেলেছি এই মেহেরপুর প্রতিদিনের এই অনুষ্ঠানগুলা। আমি নিজে সঞ্চালনা করি, আবার সঞ্চালক আমাকে হ্যাঁ, অতিথি 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 করেন। হিসাবেও আমাকে থাকতে হচ্ছে। তো এই সংবাদ ভিত্তিক যে অনুষ্ঠান, এই সংবাদ বিশ্লেষণ, এখানে আসলে অনুষ্ঠানে অতিথি সাধারণত রিপিটই হবে, রিপিট না হওয়ার কোনো সুযোগ নেই। তার কারণ এটার সংবাদের পিছনের সংবাদ নিয়ে কথা বলা বা একটা সংবাদকে খুব এলাবোরেটলি দেখা, সেটাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে সেখানে ইয়ে মানে ভিতরে গভীরে ঢুকে আপনাদের স্বার্থে আরো তথ্য উপস্থাপন করা, এটাই হচ্ছে মূলত এই অনুষ্ঠানটার মূল চরিত্র বা এই মূলত লক্ষ্য এই অনুষ্ঠানটার। তো আশা করি আপনারা হয়তো সাথে থাকলে আমরাও অনুপ্রাণিত হব, এবং এই ধরনের একটা অনুষ্ঠান যখন আসলে করা হয়, এটা বুদ্ধিভিত্তিক অনুষ্ঠান, সেক্ষেত্রে আপনারা সাথে থাকলে অনুষ্ঠানটা চালিয়ে নিতেও আমাদের জন্য কিছুটা তো সহযোগিতা হবেই। সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আগামী সপ্তাহে আসতেছি না। আগামী সপ্তাহে আমাকে খুঁজবেন না। পরের সপ্তাহে ইনশাল্লাহ দেখা হবে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। ঈদ ভালো করে কাটান। ঈদ মোবারক সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।